তোর মতো একটা কিলারকে আমি কখনো ভালোবাসতে পারবো না, কখনো না। কেন পারবে না? তুই সমাজে কতগুলো লোককে খুন করেছিস, তা কি তুই জানিস? এটা ঠিক আমি জানি না, কিন্তু তাই বলে কি আমি কাউকে ভালোবাসতে পারবো না? পারবি, কিন্তু তোর মতো মাফিয়া কোনো মেয়েকে বিয়ে কর। আমার মতো মেয়েকে বিয়ে করে আমার জীবনটা এইভাবে নষ্ট করে দেওয়ার কোনো মানেই হয় না। সে ছোট্টবেলা থেকে পরিবারের অবহেলা নিয়ে বড় হয়েছি। কারো কাছ থেকে এতটুকু আদর আমি পাইনি। ভেবেছিলাম তোমার কাছ থেকে আমি অন্তত সে ভালোবাসা পাবো, কিন্তু তুমিও তা ফিরিয়ে দিলে। তোমার মতো মাফিয়া অবহেলিত হবে, এটা স্বাভাবিক, কিন্তু ছোটকাল থেকে এর মানে ঠিক বুঝতে পারিনি। এর মানে বুঝতে হলে তোমাকে আমার ছোট্টকালের ঘটনাগুলো জানতে হবে। তাহলে বলো দেখি তোমার ছোট্টকালের কাহিনী। তাহলে শোনো, আমার বয়স যখন 15 বছর, তখন বাবা মা মারা যাওয়ার পর আমি মামা ও মামিদের কাছে থাকি। আমি যতই বড় হতে থাকি, ঠিক ততই মামি আমাকে বোঝা মনে করতো। এরপর? এরপর একদিন। আকাশ দেখ, তোকে আর আমি আমার বাড়িতে রাখতে পারবো না। কেন মামি? আমি তো তোমাদের সব কাজ করে দেই, তাহলে কেন আমাকে তাড়িয়ে দিতে চাও? দেখ, তোর মামারও আগের মতো তেমন কোনো রোজগার নেই, তারপর সংসারে তো টানাটানি আছেই। সেজন্য আমি বলছিলাম কি, তুই কোনো না কোনো কাজ করে সংসারে কিছু টাকা দেওয়ার ব্যবস্থা কর, নয়তো এই বাসা ছেড়ে অন্যদিকে চলে যা। ওই দিন মামির কথায় আকাশের অনেকটি খারাপ লাগে, কেননা আকাশ না চাইতেও বের হয়ে যেতে ইচ্ছে করে। ঠিক তখনই আকাশের মামা ওর সামনে আসে। কি রে, মন খারাপ? তোর মামি কি তোকে আবারও বকছে? মামা, এই আর নতুন কি? এখন কি করবো বল? আমার তো আয় তোর জানাই আসে। তা জানি, কিন্তু এই বয়সে আমি কি কাজ করব বলো মামা? তবুও দেখ, আমার একার রোজগারে কত কি করব। আচ্ছা দেখি আমি কি কি করতে পারি। আমি এখন একটু বের হলাম। এইদিকে আকাশ বের হয়ে চলে আসে একটা কাজের উদ্দেশ্যে, একটা বিল্ডিংয়ে। ওখানে এসে কাজের জন্য, কিন্তু এখানে এসে এমন কিছু একটা দেখবে আকাশ তো কল্পনাও করতে পারেনি। কেননা ওখানে কিছু লোক মিলে একটা লোককে মারার জন্য চেষ্টা করে যাচ্ছে। লোকটা বাঁচার জন্য এদিক ওদিক ছুটাছুটি করে যাচ্ছে, কিন্তু শেষে অবস্থা বাঁচতে পারলো না। কিছু লোক ওই লোকটাকে মেরে ফেললো, আর আকাশ ওই ঘটনাটা দেখে ফেললো। এই থেকে শুরু হয় আকাশের মাফিয়া জগতের পা রাখা। কিন্তু হয়তো অনেকেই ভাবতে পারেন কিভাবে তা সম্ভব। তাহলে এখন আমাদের শুরু করতে হবে কাহিনী। তাহলে চলুন গল্প শুরু করি। বস, একে তো মেরে ফেলেছি, এবার ওকে কি তাহলে এখান থেকে ফেলে দেব? তার বলতে আচ্ছা বস, এখনই ফেলে দিচ্ছি। ওরা লাশটাকে ফেলতে গিয়ে আকাশকে দেখে ফেলে, তাই ওরা আকাশকে ওখান থেকে ধরে নিয়ে আসে। বস, এই ছেলেটা মনে হয় সব কিছু দেখেছে। ওই ছেলে ওরা যা বলেছে তা কি সত্যি? আমি শুধু দেখিনি, ভিডিও করেছি। মানে কি বলতে চাস? মানে হলো, আপনি যদি আমাকে কিছু টাকা দেন, তাহলে আমি এই কথা আর কাউকে বলবো না। কি, তোর মতো পিচ্চি ছেলেকে আমি টাকা দিব? না দিলে এই ভিডিও আমি অন্য কাউকে দেখিয়ে দিব। ওই, তোর সাহস তো কম না, তুই আমাকে ভয় দেখাস? যদি না দেন, তাহলে আমি চলে যাচ্ছি পুলিশের কাছে। তুই এখান থেকে জীবিত যেতে পারলে তো যাবি। আকাশ এই বলে পালাতে থাকে, তখনই ওদের মধ্যে একজন উপরে গুলি করে। এতে ভয় পেয়ে আকাশ দাঁড়িয়ে যায়। ওদের বস আকাশের কাছে এসে ওর মোবাইলটা নিয়ে ভেঙে ফেলে। এতে করে আকাশ তো কান্না করতে থাকে। আপনি আমার মোবাইল ভেঙেছেন, এখন আমার মোবাইলের ক্ষতিপূরণ দিবেন। ওই ছেলে, তোর কি মাথা ঠিক আছে? যেখানে তোকে মেরে ফেলবো এখন, না তোর কাছে ভিডিও আছে আর নাই এখন তুই বাঁচতে পারবি। কে বলেছে ভিডিও নেই? আর 2 ঘন্টার পর এই ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে ছড়িয়ে পড়বে। আমি এই ভিডিও আপলোড করে দিয়েছি, যা ঘন্টার পর সবার কাছে যাবে। এই 2 ঘন্টার ভিতরে যদি আমি এই ভিডিও না ডিলিট করি, তাহলে 2 ঘন্টা পর তা সবাই দেখতে পারবে। বস, এই পিচি ছেলেটা তো হ্যাব্বি শেয়ানা। এখন তাহলে কি করে যায় বস? ওকে 1 লক্ষ টাকা দে আর ভিডিও ডিলিট করে দেওয়ার ব্যবস্থা কর। ওকে বস।
এইদিকে ওরা 1 লক্ষ টাকা দিল। এতে করে আকাশ অন্য একটা মোবাইল নিয়ে ভিডিও ডিলিট করে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে ওর মামা মামিকে তা জানায়। ওনারা জানার পর আকাশ, তুই কোনো ওদের সাথে লাগতে গেলি? গিয়েছে তো ভালোই হয়েছে, একেবারে 1 লক্ষ টাকা আমরা পেয়ে গেলাম। এই টাকা দিয়ে তুমি ব্যবস্থা করবে আর ওকে দোকানে রাখবে, তাহলে বাড়তি কাউকে দিয়ে আর কিছু করতে হবে না। ওর তো পড়াশোনা করার বয়স, সেখানে ওকে দিয়ে আমি কি করে এসব করাই? তোমাকে যা বলেছি তা করো, আমি বাড়তি কোনো কিছু শুনতে চাই না। ও থাকলে ক্ষতি কি? ওর টাকা দিয়ে তো আমরা দোকান করব, তাহলে ওকে তো পড়াশোনা করানো দরকার। এমনভাবে বলতেছো মনে হচ্ছে যেন রোজগার করে এনেছে। ও নিজের জীবন বাজি রেখে এই টাকা এনেছে, আর তুমি কিনা সেখানে কি বলতেছো এগুলো? যা বলেছি তাই হবে। এখন খেতে আসো তুমি, আর তুইও আয়, আজকে তোকে পেট ভরে খেতে দিব। এইদিকে আকাশের মামা কিছু বলল না, কেননা বউয়ের মুখের উপর কথা বলার সাহস ওনার নেই, সেই জন্য উনি খেতে গেল। এদিকে রাতের বেলা আকাশ, তুই কি লেখাপড়া করতে চাস? আমি তো চাই কলেজে ভর্তি হতে, কিন্তু মামি কি তা করতে দিবে? চিন্তা করছি না, আমি সব রকম ব্যবস্থা করে দেব, তোকে ভর্তি করিয়ে দিব। সত্যি বলছো মামা? সত্যি বলছি। তোর মামি তোকে এমনিতেই দেখতে পারে না, তাই আমি চাই না তুই পড়াশোনা এইভাবে নষ্ট হয়ে যাক। তাছাড়া সামনে তোর কাছে উজ্জ্বল ভবিষ্যৎ, ও তো আসে। ঠিক আছে মামা, তুমি যখন বলতেছো তখন তাই হবে। এইদিকে ওনারা দোকান একটা ভাড়া নেয়। ওই দোকানে এখন আকাশ ওর মামা বসে। ওরা দুজনেই দোকানটা দেখে শুনে রাখে। এইদিকে আকাশের মামি আগে থেকেও এখন অনেক ভালো আচরণ করে। আকাশ যখন খাবারের জন্য বাড়িতে আসে তখন পথের মধ্যে গাড়ির সাথে ধাক্কা লেগে হাতের একটা অংশ কেটে যায়। ওইটা কাটা অংশ নিয়ে চলে আসে ওর মামির কাছে। ওর মামি দেখে বলে, দেখ, তোর এইসব নাটক এখানে চলবে না, তাই আমাকে এইসব নাটক একদম দেখাতে আসবি না। এমনিতেই হাতে টাকা নেই, তারপর নাটক করে এরকম করছিস যাতে দোকানে যেতে না হয়। এইদিকে হাতের ব্যথার চেয়ে ওর মামির কথায় অনেক বেশি কষ্ট পায়। ওখান থেকে না খেয়ে চলে আসে ফার্মাসিতে। ওখানে আকাশের ছোট্টবেলার বন্ধুও দোকানে থাকে। ওর কাছে যেতেই কি করে হলো এইসব? এই তো গাড়ির সাথে ধাক্কা লেগে। তোর তো অনেক রক্ত বের হয়ে গিয়েছে। আয়, আমি জানি তোর কাছে টাকা নেই। আচ্ছা, চিন্তা করিস না। এরপর আবির বিলগুলো আকাশের কোম্পানি হাতে দিয়ে দেয়। সবকিছু ঠিক এর করে জন্য দেয়। টাকা লাগবে ঠিক না। করে দেওয়া শেষ বন্ধু, হলে আবির কি আকাশের বলেছি তোকে কিছু ঔষধ ধন্যবাদ নিয়ে দিব? যেতে বলে, ধন্যবাদের কিন্তু আকাশের কাছে কিছু টাকা নেই। নেই বলে আকাশ তো ঔষধ নিতে আমার পারছে না। বন্ধু। সেই জন্য আচ্ছা, আবির আমি আসি। এইদিকে দিন যেতে থাকে। দেখতে দেখতে 3 মাস পার হয়ে যায়। ওনাদের ব্যবসা খুব ভালো যাচ্ছিল। ঠিক তখনই আকাশ, তুই তাহলে বাসায় যা, আমি দোকান বন্ধ করে চলে আসবো। ঠিক আছে মামা, আমি তাহলে যাচ্ছি। তুমি কিন্তু একদম লেট করবে না। ঠিক আছে। এইদিকে আকাশ দোকান থেকে বাড়িতে ফিরছিল, তখন ওর মামি যাচ্ছে দোকানের দিকে। কি ব্যাপার মামি, এত রাতে দোকানের রাস্তা ধরে কেন যাচ্ছে? যাই, পিছু দেই। তাই আকাশের মামির পিছু পিছু দোকানে যায়। ওখানে গিয়ে দেখে দোকান আগে থেকেই বন্ধ করা, কিন্তু তবুও ওর মামি দোকানের ভিতরে গেল আর ক্যাশ থেকে অনেকগুলো টাকা সরিয়ে নিল এবং টাকাগুলো সরিয়ে আবার বাড়িতে চলে আসলো। এদিকে আকাশ বুঝতে পারছে না কি হচ্ছে এইসব কিছু, কেন ওর মামি এইভাবে টাকাগুলো সরিয়ে নিচ্ছে। যদিও এই প্রশ্নগুলো আকাশ ওর মামিকে করে, তাহলে ওকে অনেক রকমের মার খেতে হবে, তাই কোনো কথা বলো না। পরের দিন সকালে আকাশ, আকাশ কোথায় তুই? মামা, এই তো আমি। কি হয়েছে মামা? ক্যাশ থেকে টাকা কে নিল? মামা, আমি কি করে বলবো? আমি আর তুই ছাড়া তো কেউ দোকানে থাকে না। কিন্তু মামা, আমি তো ক্যাশ গোছানোর আগেই বাড়িতে চলে যাই, তাহলে আমি কি করে নিব? তা ঠিক, কিন্তু সকালে তো সবার আগে তুই দোকান খোলা রাখছি। দেখ, আমি বলছি না যে তুই টাকাগুলো নিয়েছিস, কিন্তু আমার কথা তুই তো বুঝতে পারছিস আশা করি। বুঝেছি মামা, কিন্তু বিশ্বাস করো, আমি ক্যাশ থেকে কখনো টাকা সরাইনি। কিন্তু কালকে আমি ক্যাশে 30,000 টাকা রেখে গিয়েছি, ও টাকাগুলো কোথায় যাবে? তুই নিলেও 1-2 হাজার টাকা নিতে পারতি, কিন্তু তোর তো তেমন কোনো প্রয়োজন নেই যে এত টাকা তুই নিবি। মামা, একটা কথা বলবো কি? কি কথা? টাকাগুলো মামি সরিয়েছে। কি, তোর মামি কেন সরালো? উনি রাতে দোকানে এসেছিল, তখন ক্যাশ থেকে সব টাকা উনি নিয়ে গিয়েছে। কিন্তু তোর মামি এমনটা কেন করবে? তা তো জানি না। এখন তাহলে কি করবে মামা? আমি জানি তোর মামি এই চোরের অপবাদ দিয়ে তোকে এই দোকান থেকে বের করে দিবে,
সেজন্য আমাকে বলেছিল ক্যাশে কত টাকা আছে আর তোকে কবে দোকান থেকে বের করে দিব। মামা, তাহলে কি আমি চলে যাব এখান থেকে? আগে তোর মামিকে আমি জানাই এই কথা, দেখে কি বলে তোর মামি। ঠিক আছে। এইদিকে সব কিছু আকাশের মামা ওনার বউকে বলে। সব কথা শোনার পর আকাশের মামি বলে, তোমাকে আমি আগেই বলেছি তোমার ভাগ্নেকে এখান থেকে বের করে দাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনোনি। এখন দেখলে তো কি হয়েছে। ও আচ্ছা, এতগুলো টাকা নিয়ে কি করবে বলো? হয়তো অন্য কেউ নিয়েছে। আমি এত কিছু শুনতে চাই না, তুমি ওকে বের করে দাও। কি বলো? ওকে বের করে দিলেও কার কাছে টাকা থাকবে আর কি খাবে? যেখানে খুশি সেখানে থাক, আমার বাড়িতে চোরের কোনো জায়গা নেই। ওনাদের সব কথা আকাশ শুনছিল। আকাশের চোখ দিয়ে পানি পড়তে থাকে, কিছুই বলতে পারছে না। আকাশও বুঝতে পেরেছে ওর মামি ওকে আর সহ্য করতে পারে না। এইদিকে কিছুক্ষণ পরে দোকানে কিছু লোক আসে চাঁদা নেওয়ার জন্য। ওদের মধ্যে কয়েকজন লোক আকাশকে দেখে চিনে ফেলে। আকাশও ওদের দেখে চিনতে পারে। এ কি, তুই সেই পিচ্ছি না? হ্যাঁ, আমি সেই ছেলে। বাবা, আমাদের টাকা দিয়ে ব্যবস্থা করে এখন আমাদের চাঁদা দিচ্ছিস? দেখুন, আপনাদের কর্মের ফল ছিল ওটা। বাহ, ভালো তো কথা শিখেছিস। শিখেছি। আপনারা এখান থেকে যান, নয়তো ভালো হবে না। তোকে তো আজকে মারবো, সাথে এই দোকানটাও নষ্ট করে দেব। দেখুন, এই দোকানের কোনো ক্ষতি করবেন না দয়া করে। ওই চুপ কর। এরপর ওরা দোকান ভাঙতে থাকে। দোকানে এক প্রকারে ভাঙা শুরু করে। এতে করে আকাশের মামা বাধা দিতে থাকে, কিন্তু পেরে ওঠে না। ঠিক তখনই আকাশ একটা ছুরি হাতে নেয় আর ওদের মধ্যে একটা লোকের পেটে ঢুকিয়ে দেয়। এতে করে লোকটা মারা যায়। লোকটা মারা যাওয়ার পর ওখানে পুলিশ আসতে থাকে। পুলিশ এসে আকাশকে নিয়ে যায়। যদিও ওর মামা কোনো কিছু করতে পারেনি, কেননা খুনের মামলা ওরা আকাশকে নিয়ে যায়। কিছুদিন পর আকাশকে আদালতে নিয়ে যাওয়া হয়। যেহেতু আকাশের 18 বছর পূর্ণ হয়নি, তাই ওকে শিশু কারাগারে পাঠানো হয়। ওখানে 10 বছরের জেল দেওয়া হয়। এই 5 বছরে আকাশকে দেখার জন্য অনেকবার দেখতে যায় ওর মামা। কেমন আছিস? এই তো মামা, ভালো। তুমি কেমন আছো? আমি আর ভালো থাকলাম কোথায়? আমার জন্য আজকে তোকে এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। আমার কথা বাদ দাও, মামির খেয়াল রেখো। এইদিকে দেখতে দেখতে 5 বছর কেটে যায়। 5 বছর পর আকাশ জেলে ওর মামাকে দেখা করার জন্য আসতে বলে, কিন্তু 5 বছর পর ওর মামার আসেনি দেখা করার জন্য। এইদিকে আকাশও অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনোভাবে 3 বছরে ওর মামা আসেনি দেখা করার জন্য। 2 বছর পর 10 বছর পূর্ণ হলো। তখন জেলার সাহেব আকাশকে ডেকে পাঠায়। আকাশ, আজকে তোমার সাজা পাওয়া শেষ হয়েছে, তাই তোমাকে আমরা আজকে এখান থেকে মুক্তি করে দিব। ধন্যবাদ স্যার। আমিও এখন এখান থেকে গিয়ে আমার মামাকে খুঁজে বের করব। এই নাও 15,000 টাকা তোমার পারিশ্রমিক। তাহলে চলি স্যার। ওখান থেকে ফিরে আসার পর আকাশ ওর মতো করে ওর মামাকে খুঁজতে থাকে। কিন্তু এই 10 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, অনেক কিছু বদলে যায়। কেননা যে জায়গায় দোকান থাকার কথা ছিল সেই জায়গায় এখন বড় বড় শপিং মল। তাই আকাশ ওর সব চেষ্টা দিয়েও খুঁজে পেল না। এইদিকে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই রাস্তার ধারে কিছু লোক একটা লোককে ধরে মারছিল। আকাশ ওখানে গিয়ে ওই লোকটাকে বাঁচায়। কি নাম তোমার? জি, আমি পারভেজ হোসেন আকাশ। তা তোমাকে তো অনেক স্বাস্থ্যবান মনে হচ্ছে, কিন্তু তুমি এত দুঃখী কেন? সে অনেক কাহিনী। আচ্ছা, আমার সাথে এসো, তোমার কথাগুলো শুনি আগে। চলুন। এরপর ওরা একটা রেস্টুরেন্টে বসে আলাপ করতে থাকে। সবটা শোনার পর, তোমার জন্য আমি চাইলে একটা কাজের সন্ধান দিতে পারি। কি কাজ? আগে বলো, তুমি করবে? হ্যাঁ, অবশ্যই করব। এরপর ওনার সাথে আকাশ চলে আসে একটা আস্তানায়। ওখানে ওই লোকটাকে সবাই ভয় পায়। ওই লোকটা গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। তোমাদের সাথে পরিচয় করে দিই, এর নাম আকাশ। আজকে থেকে আমাদের সাথে কাজ করবে, ওকে তোমরা সাহায্য করবে, আর ওর কি লাগে আর না লাগে এ সব কিছু দেখাশোনা করবে। এইদিকে ওনাদের সাথে কাজ করতে চলেছে আকাশের প্রায় 2 মাস শেষ হয়ে গেল। এইদিকে আকাশ একটা শপিং মলে গেল। ঠিক তখন দেখতে পেল একটা মেয়ে লিফটের ভিতরে ছিল। তাই আকাশ ওই লিফটের ভিতরে ঢোকার একটু পরেই লিফটের ভিতর শর্ট সার্কিট হয়ে কিছুটা জ্বলে যায়। এতে করে লিফট চলা বন্ধ হয়ে যায়। এতে মেয়েটা ভয় পেয়ে বলে, কে আছেন? প্লিজ দরজাটা খুলেন না। চেঁচিয়ে লাভ নেই, দেখছেন না একটু আগেই বলেছে 3 ঘন্টা আগে কোনো কিছু সম্ভব না। কি? এই 3 ঘন্টা আমি আপনার মতো একটা লোকের সাথে
এই বদ্ধ লিফটে কি করে থাকবো? দেখুন, আমাকে খারাপ ছেলে ভেবে ভুল করবেন না। দেখুন, আপনি আমার থেকে দূরে থাকুন। আমি তো আপনার থেকে দূরে ঠিকই আছি, কিন্তু আপনি তো বারবার আমার কাছে আসতেছেন। দেখছেন না, লিফটের একদিকে চলে গেছে, তাই আমি যতই ওই দিকে যাই না কেন ঘুরে ফিরে আবার এই দিকেই চলে আসি। এতে আমার কি দোষ বলুন? আচ্ছা, আপনি এত ভয় পান কেন? একটা ছেলে আর একটা মেয়ে, এতটা কাছাকাছি, তার উপর তো অন্ধকার, বুঝতেই পারছেন অনেক কিছু হয়ে যেতে পারে আমাদের মধ্যে। আচ্ছা, আপনি মনে হচ্ছে বিয়ে করেননি, কিন্তু বয়ফ্রেন্ড মনে হয় আছে। জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আপনার মতো এত সুন্দরী একটা মেয়ের বয়ফ্রেন্ড নেই, তা কি ভাবা যায়? তা আপনার ইচ্ছে, আমাকে বিশ্বাস করানোর কোনো প্রয়োজনও নেই। সেটাই। উফ, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমারও হচ্ছে, কিন্তু কি করব বলুন? আমারও হচ্ছে, কিন্তু কি করব বলুন? এখন তো কোনো উপায়ও নেই। আছে একটা উপায়। কে সে উপায়? দেখুন, বলতে আমার লজ্জা করে। এখানে জীবন বাঁচানোর প্রশ্ন, আর আপনি লজ্জা নিয়ে পড়ে আছেন? তাহলে কানে কানে বলি, পাঠক পাঠিকারা জানলে সমস্যা আছে। আচ্ছা, তাই বলুন। বলে ইরা আকাশের কানে কানে বলে, আরে ভাই, একটু আগেই তো বললাম পাঠক পাঠিকারা জানলে সমস্যা, তারপর আপনারা শোনার জন্য এখনো বসে আছেন। আরে, আপনি বলবেন তো? এরপর ইরা আকাশের কানে কানে বলে, এরপর দুজনে সেই অনুযায়ী কাজ করতে থাকে। এইভাবে 1 ঘন্টা ওরা নিজেদের মতো কাজ করে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। 3 ঘন্টা হতে কিছু লোক ওদের উদ্ধার করে। ওদের দুজনকে বের করার পর ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। কি যে বলেন না, আপনি না থাকলে তো আমি এতক্ষণে মরে থাকতাম। আপনার জন্য তো আমিও বেঁচে গেলাম। ও, তাই তো। আচ্ছা, এখন আমি চলি। যদিও কখনো দেখা হয় তাহলে বাকি কথা বলবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই দিন না হয় আমি বাকি কথাগুলো বলবো। আচ্ছা, দেখা যাবে। এইদিকে ওরা দুজনেই দুদিকে চলে যায়। অন্যদিকে আকাশ বসে আছে। তখন কিছু ছেলে এসে ওর সামনে দাঁড়ায়। ছেলেগুলোকে আকাশ চিনি না, তাই ওর মতো করে বসে আছে। কিছুক্ষণ পর ওই, তোর নাম কি আকাশ? হুম, কেন? চল আমাদের সাথে। আমি তো তোমাদের চিনি, বা তোমরা কি আমাকে চেনো? না চিনলে তো আর আমাদের সাথে আসতে বলিনি। যাব। আগে কি কাজ আর কোথায় যেতে হবে তা বলো, এরপর ভেবে দেখবো যাওয়া যায় কি না। তোর সাহস তো কম না, তুই আমাদের সাথে যেতে বাধা দিচ্ছিস। হুম, দিচ্ছি। তাই সব কিছু না বললে এখানেই কিন্তু মার খেয়ে পড়ে থাকবি, বলে দিলাম। তাই মাথা গরম না করে কাজের কথা বল। এই লোকটাকে মারতে হবে, 2 লক্ষ টাকা পাবি। ছবি আর ডিটেলস দিয়ে যা, তারপর আমি দেখব 2 লক্ষ হয় কি না। এই নে। ছবি করে দেখে বুঝতে পারে কোনো মাফিয়া হবে, কেননা ছবিতে তাই বোঝা যাচ্ছে। সেই জন্য আকাশ ওদেরকে বলে, 2 লক্ষ হবে না, 10 লাগবে। কি, এত বেশি কেন? সাধারণ লোকের জন্য 2 আর মাফিয়া হলে 10। যদি হয় তাহলে বল, নয়তো অন্যদিকে গিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এইদিকে ছবি নিয়ে চলে আসে ওই জায়গায়। সেখানে ওই লোকটা থাকে। ওখানে আসার পর দেখে লোকটার চারপাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, তাই ওদের কাছে যায় আর ওদের সাথে তাল মিলিয়ে সামনের দিকে যেতে থাকে। সামনে গিয়ে কোমর থেকে বন্দুকটা বের করে ওই লোকটার পেটের কাছে নিয়ে গিয়ে 3টা বুলেট ওই লোকটার শরীরে ঢুকিয়ে দেয়। এতে করে লোকটা তো নিচে পড়ে যায়, আর ওর সাথে থাকা বাকি লোকগুলো তাড়াতাড়ি করে আকাশের উপর হামলা করতে থাকে। এভাবেই কিছুক্ষণ পরেই দেখ, তোদের সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই শুধু শুধু আমার সাথে লড়াই করতে গিয়ে নিজেদের প্রাণটা না হারিয়ে দিস তোরা। ওই, তোর এত বড় সাহস! তুই আমাদের সামনে আমাদের বসকে মেরে এখন বলতেছিস আমাদের প্রাণ ভিক্ষা দিবি? তুই কি ভুলে গেছিস এখানে আমরা অনেকগুলো লোক আছি? আজকে তোকে এত মার মারবো যে সারা জীবন তুই তা মনে রাখবি। তোদের আমি এমন মার মারবো যে তোরাও সারা জীবন তা মনে রাখবি। যদি কেউ মার খেতে না চাস তাহলে এখান থেকে পালিয়ে যা, আর যারা মার খেতে চাস তাহলে আয় আমার দিকে।
এইদিকে ওরা আকাশের দিকে এগিয়ে আসে মারার জন্য। বন্দুক নিয়ে না মেরে ওদের হাত দিয়ে মারতে থাকে। এভাবে এক এক করে 5 জন লোককে মেরে ফেলে। আরে 3 জন লোক দাঁড়িয়ে আছে। ওরা অনেক ভয় পেয়ে যায়, তাই আকাশ ওদের আর কোনো কিছু বলেনি। যদি কখনো সামনে দেখতে পাই তাহলে জীবিত তোদের রাখবো না। আমরা চলে যাচ্ছি, তবু আমাদের মারবেন না প্লিজ। যা তাহলে এখান থেকে। তবে মনে রাখবি, এরপর যদি তোদের কখনো আমি আমার আশেপাশেও দেখি তাহলে প্রাণে বাঁচতে পারবি না। এরপর ওই লোকগুলো চলে যাওয়ার পর আকাশ ওর বসের কাছে চলে আসে। এইদিকে দিন যতই যেতে থাকে ততই আকাশ যার হয়ে কাজ করে ওনার পরিস্থিতি খারাপ হতে থাকে। উনি অনেক দুর্বল হয়ে পড়ে। কিছুক্ষণ পরে, আকাশ, তোকে কিছু কথা বলার ছিল। কি কথা বস? কথাগুলো বলবো তখন, এখন না। কিছুদিন পরে আমাদের একটা জনসভা হবে, ওই সভাতে বলবো। ঠিক আছে, এই নিন 10 লক্ষ টাকা। কিসের টাকা এগুলো? এই টাকাগুলো উত্তরপাড়ার রফিককে মেরে ফেলেছি। কি বলিস কি তুই? ওর মতো একটা সাংঘাতিক লোককে তুই মেরে ফেললি? কি বলেন? যতটা সাংঘাতিক বলতেছেন ওই লোককে দেখে তো ততটা সাংঘাতিক মনে হয়নি। আল্লাহ জানে এখন কি হবে। ওকে তো মেরেছি, সাথে ওর লোকেদের, আর বাকি 3 জনকে জানে না মেরে ছেড়ে দিয়েছি। শোন, তোকে একটা কাজে চিটাগাং যেতে হবে। কি কাজ? আর ওখানে গিয়ে কি করব? ওখানে তোর কি কাজ করতে হবে তা ওখানে গেলেই তুই বুঝতে পারবি। আপাতত তুই এখন চলে যা চিটাগাং। আজকে যেতে হবে নাকি 2-3 দিন পরে গেলেও চলবে? সমস্যা নেই, 5 দিনের ভিতর গেলেই হবে। ঠিক আছে। অন্যদিকে ইরা ওর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বেস্ট ফ্রেন্ডকে এসব কথা জানিয়ে দেয়। নদী সবটা শোনার পর, কিন্তু ইরা, আমার বাবা মা কি রাজি হবে? কেন রাজি হবে না? দেখ, তোর বাবা মা তো এখানে থাকে না, সেজন্য তুই সব দিক দিয়ে অনেক স্বাধীনতা পেয়ে থাকিস। কিন্তু ঢাকার ভেতরে হলে একটা কথা ছিল, সেখানে তা না করে তুই চিটাগাং যাওয়ার চিন্তা করছিস কি করে? আরে যখন যেতে ইচ্ছে করেছে তখন যাব, তাই এত কথা শুনতে চাই না। তুই যে করেই হোক ওনাদের ম্যানেজ করবি। আচ্ছা ঠিক আছে, আমি ওনাদের ম্যানেজ করে তোকে জানাবো। আচ্ছা, আমি এখন যাই। একটা কথা বলতে ভুলে গিয়েছি, ওখানে কিন্তু আমরা 7 দিনের বেশি থাকবো, তাই সেই হিসেবে ম্যানেজ করিস। তোকে তো আমি কাঁচা চিবিয়ে খাবো কুত্তি। তুই সব সময় আমাকে বিপদে ফেলার চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকিস। এতগুলো দিন বাবা মা কি কখনো রাজি হবে? রাজি না হলেও তুই ওনাদের রাজি করাবি। ঠিক আছে। 3 দিন পর আকাশও তৈরি হয়ে নেয় যাওয়ার জন্য। আর অন্যদিকে ইরা ও নদী, ওরা দুজনেই চলে আসে বাস স্টেশনে। বাস আসলে ওরা দুজনে উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর ওই বাসে আকাশে উঠে বসে। বাস চলতে থাকে নিজ গতিতে। এদিকে বাস যেতে যেতে প্রায় সকাল হয়ে যায়। ওদের বাসটা কয়েকজন লোক মিলে হাইজ্যাক করে নেয়। ওরা বাসটাকে একটা জঙ্গলের ভিতরে নিয়ে যায়। এইদিকে, হায় আল্লাহ, এই কার পাল্লায় পড়লাম রে! এবার মনে হচ্ছে শেষ রক্ষার হলো না। সব কিছু তোর জন্য। তোর কথা মতো না আসলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। ওই চুপ করবি? এখান থেকে পালাবো কি করে সেই চিন্তা এখন মাথায় আনার ব্যবস্থা কর। এদিকে হাইজ্যাকরা সবাই এক এক করে বাস থেকে নামতে থাকে। এদিকে আকাশ এখনও শুয়ে আছে। মানে বাস যে হাইজ্যাক করেছে তা আকাশ এখনও জানে না। সবাইকে নামানো হয়ে গেল। দেখ তো আর কেউ বাকি আছে কিনা। না বস, আর তো কেউ বাকি নেই। কিন্তু টিকিট অনুযায়ী তো আরো একটা লোক থাকার কথা, সেই ব্যক্তিটা কোথায়? বস, এখনই খুঁজে দেখতেছি। ওরা কয়েকজন লোক মিলে ভিতরে যায় আর আশেপাশে দেখে একটা ছেলে ঘুমাচ্ছে, তাই ওই ছেলের কাছে যায়। এই ছেলে, উঠ বলছি, ওঠ। কি ব্যাপার, এত তাড়াতাড়ি ডাকছেন কেন? চিটাগাং পৌঁছাতে তো এখনো অনেকটা সময় লাগবে। এই বাস এখন চিটাগাং যাবে না। কিন্তু আমি তো ওই বাসে উঠেছি, তাহলে কেন চিটাগাংয়ে যাবে না? কারণ এই বাস এখন হাইজ্যাক হয়েছে, তাই কবে যাবে তার কোনো ঠিক নেই। কি বলছেন? আমি বাড়ি যাব কি করে? আরে বাড়িতে অবশ্যই যাবেন, তবে আমাদের বস যখন চাইবে ঠিক তখনই আপনারা যেতে পারবেন। তা উনি চায় তা তো আগে বলবেন। এখন নামুন তো আপনি, বাকি কথা আপনি পরেও জানতে পারবেন। এখন নামুন বলছি।
এরপর ওরা আকাশকে নামায়। ঘুম ঘুম চোখে বাস থেকে নামে। এরপর একটা পাশে গিয়ে দাঁড়ায়। এইদিকে ওদের বস ভাষণ দিয়ে যাচ্ছে আর অন্যদিকে আকাশ একটা মেয়ের কাঁধে মাথা রেখে ঘুমাতে থাকে। এতে করে মেয়েটা অনেক অস্বস্তি বোধ করতে থাকে। বারবার মাথা উঠিয়ে দিচ্ছে, কিন্তু আকাশ ঘুমে ভারী মাথাটা বারবার ইরার কাঁধে রাখে। অন্যদিকে হাজাকরা তো সবাইকে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে আটকে রাখে। এইদিকে ঘুমের মধ্যে আকাশ এখনো শুয়ে আছে ইরার কোলের মধ্যে। তাই ইরা হাইজাকদের বলে ওঠে, এই যে ভাইয়া, ওনাকে একটু আমার কোলের ওপর থেকে সরান। আচ্ছা সরতাছি, কিন্তু এই শালার এত ঘুম কোথা থেকে আসলো তা তো বুঝতেছি না। এই শালার ঘুম ভাঙা তাড়াতাড়ি ভাবে। এই উঠ, এই উঠ, তোকে এইখানে হাইজ্যাক করে এনেছি আমরা ঘুম যাওয়ার জন্য না। কথাগুলো বলে আর পানি ছিটকে দিতে থাকে। এতে করে ঘুম আকাশের ভেঙে যায় কিছুটা। কে রে, আমার এত স্বাদের ঘুমটা তাড়াতাড়ি করে ভেঙে দিল? ওই শালা, ঘুম থেকে ওঠ। আমার তো কোনো বোনই নাই। আচ্ছা আমি ঘুমাই, আপনারা আপনাদের কাজ করতে থাকুন। ওই, আমরা তো আমাদের কাজই করতেছি, তোর মোবাইলটা দে। কেন, আমার ফোন দিয়ে কি করবি? ওই, এত কথা না বলে মোবাইল দে। এইদিকে ওরা মোবাইল নেয়। সকাল 9টায় আকাশের ঘুম ভাঙে উঠে বসে মাত্র আকাশ আশ্চর্য হয়ে যায়, কেননা আকাশ এতক্ষণ ধরে ইরার কোলে শুয়েছিল। সেই জন্য কিছুক্ষণ পর, সরি, আমি বুঝতে পারিনি ওটা কোন মেয়ের কোল ছিল। জানলে ওই রকমভাবে কখনো জড়িয়ে ধরতাম না। জড়িয়ে ধরলে এই রকমভাবে জড়িয়ে ধরে কেউ, আল্লাহই জানে। যে বালিশে ঘুমান ওই বালিশের না জানি কি অবস্থা করে রাখেন। তেমন কিছু না। এদিকে আকাশ এবার উঠে দাঁড়ায়। উঠে তাকিয়ে দেখে কিছু লোক দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে, আবার কিছু লোক বসে আছে গুলি ঠিক করে। এইদিকে একটা লোক দাঁড়িয়ে যায় আকাশকে দেখে। উনি দৌড়ে এসে আকাশের পা জড়িয়ে ধরে। স্যার আমাকে মাফ করে দিন, আমি আর এইসব কিছু কখনো করব না। তুই কে? তোকে তো চিনলাম না। স্যার আমি খালেদ মাস্তান। ওই মাস্টার না তুই, যে গত কয়েকদিন আগেও জেল খেটে এসেছিস, তাও আমার হাতে মার খেয়ে? ও ঠিকই বলছেন, কিন্তু আজকে তোকে কে বাঁচাবে? ওই দিনের মারের কথা কি তুই ভুলে গিয়েছিস? ভুলিনি, কিন্তু আজকে তোকে আমি যে মারবো যা তুই সারা জীবন মনে রাখবি। তবে তোকে আমি জানে মারবো না, কেননা তোকে বাঁচিয়ে রাখবো এই জন্য, যাতে করে তুই বাইরে গিয়ে সবাইকে বলতে পারিস আমি তোকে মেরেছি। ও, গাছে কাঁঠাল আর গোফের তেল। আচ্ছা তাহলে একটা কাজ কর, আমরা ওইদিকে গিয়ে মারামারি করি। চল, আজকে তোর এমন অবস্থা করবো যা তুই কল্পনাও করতে পারবি না। এই যে আপনারা দুইজন যা ইচ্ছে তাই করেন, কিন্তু আমাদের তো যেতে দিবেন। এই যে সবাই গেলেও আপনি যেতে পারবেন না। কেন কেন, আমি কেন যেতে পারবো না শুনি? হুম। এই যে আমি একটা রাউন্ড শেষ করে আসি, ততক্ষণ আপনারা হাতে তালি দিতে থাকুন। এদিকে ওরা একটা জায়গায় গিয়ে মারামারি করতে থাকে। মারামারি একটা পর্যায়ে আকাশ একটু মার খায়, কিন্তু কিছুক্ষণ পরে আকাশও মারতে থাকে। অনেকক্ষণ পরে ওদের বস মার খেয়ে পড়ে আছে। তা দেখে ওদের লোক বলে, ওই, তোর এত বড় সাহস, তুই আমাদের বসের এই হাল করেছিস? আজকে তোর কি হাল করব তা তুই কল্পনা করতে পারবি না। একটা কাজ কর, আগে ওই রুমের দরজা আটকে রাখ, নয়তো কি থেকে কি হয়ে যায় তা তো বলা যায় না। তাই করি, নয়তো তোর লাশ যেন কেউ না খুঁজে পায় তার ব্যবস্থা করব। দেখা যাবে, আগে দরজা তো বন্ধ করে আয়। এদিকে কিছু লোক দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে দিয়ে ওরা আকাশকে মারার জন্য আসে। 10 মিনিটে আকাশ সবাইকে মেরে গুলি করে এক এক করে মেরে ফেলে। এক কথায় এক একজনের বুকে গুলি করতে থাকে। এতে করে আকাশের সেটি রক্তে ভিজে আছে। গুলির শব্দ বন্ধ হওয়াতে আকাশ দরজা খুলে দেয়। এতে করে আকাশকে দেখে ইরা ও বাকি মেয়েরা ভয় পেয়ে যায়। কি ব্যাপার, আপনার শরীরে এত রক্ত কেন? 5 জন লোককে মেরেছি, তাহলে রক্ত তো লাগবেই, এটা স্বাভাবিক নয় তো? আসলে ওখানে লোক ছিল 15 জন, 5 জনের কথা বলেছে, নয়তো এরা ভয় পেয়ে যাবে, সেই জন্য কমিয়ে বলা। তার মানে আপনি মানুষ মারার কিলার? জি না, কেউ মারতে আসলে আমি তাকে জীবিত রাখি না। তাই বলে এতগুলো খুন করবেন? কিছু করার নেই। এখন একটা কাজ করুন, আমার ব্যাগটা দিন, আমি এইগুলো চেঞ্জ করব। এই নিন ব্যাগ, কিন্তু এখন এইগুলো পরিষ্কার করবেন কি করে? তাছাড়া আপনাকে দেখে আমার অনেক ভয় লাগতেছে। ভয় কেন পাবে?
তাছাড়া আমার ভয় লাগে না। আপনার লাগবে তা অবশ্য স্বাভাবিক। আর আপনারা গিয়ে গাড়িতে বসুন, আমি পরিষ্কার হয়ে আসি। এই নিন, যান। এদিকে ওখানে একটা পুকুরে পরিষ্কার হয়ে ফিরে আসে, গাড়িতে এসে বসে এবং নিজে গাড়ি চালিয়ে চলে আসে চিটাগাং। ওখানে এসে আকাশ নিজের মতো করে হোটেলে এসে উঠে, যেখানে আকাশের ওঠার কথা। ওখানে ওঠার পর, বস, আমি তো ওই হোটেলে চলে এসেছি। তাহলে অপেক্ষা করতে থাকো, তাছাড়া তুমি এখানে রেস্ট নাও। কালকে তোমার কাছে একটা লোক আসবে, ওই লোকটা তোমাকে যা যা বলবে ওই অনুযায়ী কাজ করতে থাকবে। ওকে, তাই হবে। রাস্তায় কোনো সমস্যা হয়নি? হয়েছিল, ওই সমস্যা এখন আর নেই। কি হয়েছিল? এরপর আকাশ ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর ওনাদের বসও ভয় পেয়ে যায়, কেননা এইভাবে কেউ কাউকে মারতে পারে তা ওনার জানা ছিল না। এইদিকে ইরা ও নদী হোটেলে এসে উঠে। ওরা নিজেদের মধ্যে বলতে থাকে, দেখছিস ছেলেটি কত সাংঘাতিক। কোন ছেলের কথা বলেছিস? কোন ছেলে আবার? যে তোর কোলে আরামে মাথা রেখে ঘুমিয়েছিল। এখানে সাংঘাতিকের কি হলো শুনি? একা এতগুলো লোককে মারার পরও তোর কাছে এটা সিম্পল ব্যাপার হলো? ছেলেটা নিজেকে বাঁচাতে এরকমটা করেছে, তাছাড়া ওর জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো। উফ, তোকে আর বলে বোঝাতে পারবো না। আচ্ছা বাদ দে সেসব কথা, এখন এখানে তো এসেছি, তা কোথায় কোথায় যাবি ঘুরতে? প্রথমে আমরা পার্কে যাব, ওখান থেকে বাকিটা কোথায় কোথায় যাওয়া যায় দেখব। তা একটা কথা বলার ছিল। কি কথা? তাড়াতাড়ি বলো, ফ্রেশ হয়ে ঘুমাবো এখন। ওই ছেলের সাথে দেখা হলে কিন্তু মোটেও কথা বলবে না। ঠিক আছে, তাছাড়া ওর সাথে কথা বলতে আমার বইয়েই গেছে। তোর তো আবার এইসব বিষয় একটুও খেয়াল থাকে না। না থাকলে তুই মনে করিয়ে দিবি। এখন আমি যাই ফ্রেশ হতে, তুই এখানে থাক। এদিকে ইরা ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে পরের দিন আকাশের কাছে কিছু লোক আসে দেখা করার জন্য। কি ব্যাপার, আপনারা কারা? আমরা কারা তা না জানলেও চলবে। আপনি কি আকাশ? আমি আকাশ। এবার তো আপনাদের পরিচয় দিবেন। আপনার জন্য একটা কাজ আছে, এই লোকটাকে মারতে হবে, তার জন্য 30 লক্ষ টাকা পাবেন। এতগুলো টাকা? তার মানে লোকটার পাওয়ার আছে বলতে হবে। তা তো থাকবেই, সেই জন্য তো টাকার অঙ্ক বেশি। তা তো বুঝতেই পেরেছি। তাহলে এবার বলে ফেলুন, কাকে মারতে হবে? এই লোকটা এখানকার বড় মাফিয়া। এর জন্য আমরা নিজেদের কাজ করতে পারছি না, তাই আমরা চাই ওকে মেরে ফেলুন। ওকে, তাই হবে। তাহলে ওকে কোথায় পাওয়া যাবে তা বলুন। এই লোকটা কালকে বাংলাদেশে আসবে, তখন ওকে মারতে পারবেন। আচ্ছা, তাই হবে। এইদিকে ওদের কাছ থেকে কিছু বন্দুক নিজের কাছে রেখে দেয়, কেননা এখানে আসার পর কিছু বন্দুক নিয়ে আসেনি, তাই ওদের কাছ থেকে রেখে দেয়, যেন এগুলো দিয়ে আকাশ সব কাজ ঠিক মতো করতে পারে। ওইদিকে ইরা ও নদী ওদের মতো করে পাহাড় দেখতে থাকে। কিছুক্ষণ পর ইরা ও নদী ওরা দুজনেই নিজেদের মতো করে চলতে থাকে। এরা দেখে আকাশও নিজের কাজ করার জন্য একটা শপিং মলে যায়। এইদিকে আকাশও নিজের কাজ করার জন্য একটা শপিং মলে যায়, কেননা ওখান থেকে আকাশ নিশানা করবে, তাই দূরবীন নিয়ে উপরে যায়, এতে করে যেন বুঝতে পারে এখান থেকে কত দূর সেটি নিতে পারে। এইদিকে আকাশ সব কিছু দেখতে থাকে, তখনই দূরবীনের সামনে দেখে, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তখন এই দূরবীনের সামনে ইরাকে দেখতে পায়। এটা ভেবে দূরবীন নিচে নামিয়ে দেখে ইরা ওর নদীর সামনে দাঁড়িয়ে আছে, সেই জন্য ওদের চোখের ইশারাই বলে, কি ব্যাপার, আপনারা এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? আর এই দূরবীন আপনার কাছে কেন? কেন, একটা লোকের কাছে কি দূরবীন থাকতে পারে না? পারে, কিন্তু আপনি এখানে দূরবীন দিয়ে কি করেন তা জানতে চেয়েছি। আমি এখানে প্লেন দেখতেছি। কি? এই দূরবীন দিয়ে আপনি প্লেন দেখেন? কেন, দূরবীন দিয়ে কি প্লেন দেখা যায় না? যায়, কিন্তু এত দূর থেকে কিভাবে? আপনাদের না জানলেও চলবে। এখন এখান থেকে যাবেন কি না তা বলেন। যাব না। কি করবেন আপনি? ওকে, তাহলে আমি নিজেই চলে যাচ্ছি। এই বলে চলে আসে বাইরে। অন্যদিকে ইরা ওর নদী হ্যাবলার মতো তাকিয়ে আসে। এইদিকে আকাশ নিচে নামলে কিছু ছেলে এসে আকাশের সামনে দাঁড়ায় ও আকাশের মুখে
ক্লোফ্রেন দিয়ে অজ্ঞান করে নিয়ে চলে যায়। 1 ঘন্টা পর এ কি, তোমরা কারা আর আমাকে কেন ধরে নিয়ে এসেছো? ওই শালা চুপ কর, তোর সাহস তো কম না? তুই আমাদের বসকে মারার জন্য এসেছিস? তোর সাহস দেখে তো অবাক হচ্ছি। তোমরা কি করে জানো আর তোমাদের বসকে? ওই তা তোর ওই তা তো না জানলেও চলবে। এখন আমাদের এটা বল, তোকে কে পাঠিয়েছে? তা সবটা যখন জানো তখন কে পাঠিয়েছে এটা কেন জানো না? তা তো তোর মুখ থেকে শুনতে চাই, কেননা তাহলে শিওর হয়ে নিতে পারবো। তাছাড়া তোদের বসকে তো কালকেই মেরে ফেলবো, তাহলে এত কথা কিসের তোদের? হাসালি আমাদের। আমি কি কোনো জোকস বলেছি যে হাসতে হবে? আমাদের বস তো গতকালকেই চলে এসেছে, আর তুই এখন তা জানিস না? কিন্তু আমার এখানে আসার খবর কে দিল ওনাকে? ওই তুই কি আমাদের বসকে পাতি মাস্তান মনে করেছিস নাকি, যে উনি এই ব্যাপারে জানবে না? উনি এই শহরের টন, ওনাকে মারা এত সহজ না। তবু যখন এসেছিস একবার তাহলে ওনাকে দেখে নে, কেননা পরে আর ওনাকে দেখতে পারবি কিনা তা তোর জানে না। ওই তো বস এসে গেছে, এবার বসই তোর সাথে কি করব না করব এই বিষয় ঠিক করবে। কিরে, এই মালটা কে? বস, এটাই সেই মাল যে আপনাকে মারার জন্য এখানে এসেছে। কি বলিস, তাই নাকি? দেখা তো তোর মুখটা। লোকগুলো মুখ থেকে কাপড় সরায়, এতে করে আকাশের মুখটা দেখে ওদের বসের আফসোস হয়, কেননা আকাশের মুখটা দেখে ওনার একটু মায়া হয়। এই পিচ্ছি ছেলেকে মারতে তো আমার বুকটা মাথায় সৃষ্টি হয়, এখন একে মারবো কি করে বল? বস, একে মোটো পিচ্চি বলবেন না, কেননা এই বয়সে এই ছেলেটা 34টা মার্ডার করেছে। কি, এতগুলো করার পরও ওই ছেলে বাইরে কি করে? একে তো জেলে থাকার কথা। আচ্ছা তা বাদ দিলাম, এখন তোর জন্য আমাদের কাছে একটা অফার আছে। যেমন? এক হয় আমি তোকে মেরে ফেলবো, আর না হয় তোকে যে পাঠিয়েছে তাকে তুই মেরে ফেলবি। এখন তোর কাছে দুইটা চয়েস, যেটা তোর পছন্দ হয় ওই কাজটা কর। তাছাড়া তোকে যে পাঠিয়েছে ও তোকে জেনে শুনে বাঘের মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে, তাই সাবধানে পা দিবি। দেখুন আমি কথার খেলাপ করব কি করে, দেখুন আমি কথার খেলাপ করব কি করে। তাছাড়া যারা টাকা দিয়েছে ওদের সাথে আমার হোটেলে কথা হয়েছে, এর বেশি ওদের সম্পর্কে আমি আর কিছু জানি না। তোকে দেখে মনে হয় তুই ওদের ও খুঁজে বের করতে পারবি, তাই দেরি না করে তাড়াতাড়ি ওদের খুঁজে বের কর। আজকের মতো তোকে এখান থেকে যেতে দিলাম, 3 দিনের ভিতরে ওদের খুঁজে বের করবি আর মেরে ফেলবি, নয়তো তোকে আমি বাঁচিয়ে রাখবো না। এইদিকে ওরা আকাশকে ছেড়ে দেয়, অন্যদিকে নানা রকম প্রশ্ন নিয়ে আকাশ ঘুমিয়ে যায়। অন্যদিকে 3 দিন কেটে যায়। আকাশ অনেক কিছু তথ্য জোগাড় করতে পেরেছে, এইগুলো নিয়ে কাজ করতে থাকে। এইদিকে এই কয়েকদিনে ইরার সাথে আর আকাশের দেখা হয়নি। 4 দিন পর আকাশ ওদের ঠিকানায় যায়। ওরা আকাশকে দেখে চিনে ফেলে, তাই ওরা আকাশের কাছে আসে। এ কি, তুই এখানে? আমি এখানে আসাতে কি অবাক হচ্ছিস? তা তো হবই, তোকে যে কাজটা করতে দিয়েছি তা না করে তুই এখানে কোন সাহস এসেছিস? এই কথা বলা মাত্রই আকাশ ওদের এক এক করে গুলি করে মারতে থাকে। এইরকম গুলি করাতে ওদের কিছু লোক মারা যায়, বাকি লোকগুলো গুলি করতে থাকে। 30 মিনিট এভাবে ওদের মধ্যে যুদ্ধ হতে থাকে। ওদের সবাইকে ওখানে মেরে ফেলে, তার সাথে ওই লোকটাকে এখানে আসতে বলে। কিছুক্ষণ পর ওই লোকটাও এখানে আসে। উনি এসে বলে, কি ব্যাপার, এখানে কেন রেখেছো? সামনে তাকিয়ে দেখুন, উনি আপনাকে মারার জন্য টাকা দিয়েছে। আমি আপনার কথা মতো এখানে থাকা 30 জনকে মেরে ফেলেছি। সত্যি? তুই তো অনেক কাজের দেখতেছি, তোকে দিয়ে কাজ হবে। আচ্ছা তুই চাইলে আমার হয়ে কাজ করতে পারিস, তাই রাজি থাকলে বল। সম্ভব না, আমাকে ঢাকায় যেতে হবে, তাই এখন 50 লক্ষ টাকা দিন আমাকে। দিতে যা? আমি কেন টাকা দিতে যাব? বারে, এতগুলো লোককে মারলাম আর টাকা দিবেন না, তা কি করে হয়? তোর সাহস তো কম না, তুই আমার কাছে। টাকা কি দিবি নাকি এখানে মেরে দেব? আমার কাছে তো এখন টাকা নেই। চেক তো আছে, চেক দে তাহলে। পিস্তল বের করে আকাশের মাথায় ঠেকাতে যাবে, তার আগে আকাশ পিস্তল বের করে ওদের বসের কোমরে ধরে। টাকা ওই অ্যাকাউন্টের সব টাকা দিয়ে চলে আসে আকাশর অ্যাকাউন্টে। ব্যাংকে থাকা ওই অ্যাকাউন্টের সব টাকা নিয়ে চলে আসে আকাশের অ্যাকাউন্টে।
টাকা পাঠানোর পর চলে আসে ঢাকায়। ঢাকায় আসার পর আকাশ ওর বসের কাছে যায়। এসেছিস আকাশ, তা ওখানে সব কাজ ঠিক মতো করেছিস তো? সব কাজ করেই এসেছি। তা তোমার শরীর তো ভালো নেই। আমি জানি, সেজন্য আমি তোর জন্য কিছু কাজ আর দায়িত্ব দিয়ে যাব। কি সেটা? কালকে আমি তা জানাবো। এখন যা, তুই রেস্ট নে। এইদিকে আকাশ রেস্ট নেয়। পরের দিন সব মাফিয়াদের নিয়ে একটা বৈঠক হয়। ওই বৈঠকে আকাশে উপস্থিত হয়। ওখানে আকাশের বস সবার উদ্দেশ্যে বলে, তোমাদের যে কারণে এখানে আসতে বলেছি, আমার তো বয়স আস্তে আস্তে অনেক হয়েছে, তাই আমি আমার এই সাম্রাজ্য আকাশের হাতে তুলে দিতে চাই। আজকে থেকে আমার সবকিছু আকাশ দেখবে। এইদিকে ওনার কথা আর কেউ ফেলতে পারেনি। সবাই আকাশকে মেনে নিল, কেননা এখানে সবাই আকাশকে চিনে। আকাশ যতটা চালাক আর মারামারিতে চৌকস তা তো এখানে সবাই জানে। এরপর আকাশকে চেয়ারে বসিয়ে দিয়ে আকাশের বস হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায় ওখানেই। এইদিকে আকাশ যেখানে আনন্দের কথা, ওনার মৃত্যুতে এখন কান্না করতে হচ্ছে। অনেক বুক ফাটা কষ্ট নিয়ে মাটি দিতে হয়েছে। কিছুদিন যেতে না যেতেই আকাশ পুরো মাফিয়াদের উপর রাজত্ব করতে থাকে, কেননা আকাশের উপর এখানে আর কোনো মাফিয়া নেই। এদিকে 7 দিন পর আকাশ একটা কলেজে আসে কিছু কাজের জন্য। তখন ওখানে ইরার সাথে আবারও দেখা হয়। এবার আকাশ ইরাকে না ডাকলেও ইরা আকাশকে ঠিকই দেখেছে। এ কি, আপনি এখানে কেন? কেন, আমি কি এখানে আসতে মানা আছে নাকি? আরে, আমি এইসব কিছু বলতে চাইনি। না, আসলে এতগুলো মাস পর আবারও আমাদের দেখা তো। এখন কি প্রতিদিন দেখা হলে আপনি খুশি হবেন? ওইসব কিচ্ছু না, যা বলার ছিল। এখন কি কাজ করেন আপনি? এই তো ছোটখাটো কাজ। আচ্ছা, যাক ভালো। ওরা এভাবে কথা বলছিল। একটু পরে কলেজে কিছু ছেলে আসে। ওরা এসেই এক একজন এক একভাবে মেয়েদের বিরক্ত করে চলে যায়। এতে এরা বিরক্ত চাপ নিয়ে বলে, উফ, এদের জ্বালায় আমরা কলেজে এসেও শান্তি পাই না। ওরা সব সময় মেয়েদের বিরক্ত করে চলেছে। একটু অপেক্ষা করুন, আমি ওদের এখনই ঠিক করে নিচ্ছি। দাঁড়ান, এই নিন মাইন্ড কিলার। দাঁড়ান, এই নীল লাঠি, এটা দিয়ে মারবেন। কেননা ওদের কাছেও লাঠির মতো কি যেন থাকে, ওদের সাথে খালি হাতে পারবেন না। আচ্ছা, আপনি কি করে বুঝলেন আমি ওদের মারার জন্য যাব? ওই দিনও এটাই করলেন, তাই আজকেও ভাবলাম তাই করবেন। আচ্ছা দিন লাঠি। এইদিকে লাঠি নিয়ে চলে আসে মাঠের মধ্যে। এসে ওই ছেলেগুলো ধাক্কা মারতে থাকে। অনেকক্ষণ ধরে ওদের মারতে থাকে। এক এক করে প্রায় সবাইকে মেরে অবস্থা খারাপ করে দিয়ে চলে যায়। ওদের মেরে আবার অ্যাম্বুলেন্সে খবর দেয়। ওদের মারা দেখে ভার্সিটির সবাই খুশি হয়। ধন্যবাদ আপনাকে, সত্যি আপনি না থাকলে কি যে হতো। আসলে ওরা অনেক পাওয়ারফুল লোক, সেই জন্য আমরা কিচ্ছু করতে অনেক ভয় পেতাম। কিন্তু এখন তো আপনার জন্যও ভয় হচ্ছে। ওরা না আপনার কোনো ক্ষতি করে দেয়। কিছু হবে না, এখন তাহলে চলি আমি, আমার একটা কাজ আছে। আচ্ছা, সাবধানে যাবেন। এইদিকে ওই দিন রাতের বেলায় আকাশ যাদের মেরেছিল, ওদের বাবা আকাশকে মারার জন্য লোক ভাড়া করেছিল। আকাশ যখন গাড়ি করে বাসায় যাচ্ছিল, তখন ওরা গাড়ি দিয়ে আকাশের পথ আটকায়। ওদের এমন আচরণে আকাশ ঠিকই বুঝতে পারে। এইদিকে আকাশ গাড়ি থেকে নামে, আর তার সাথে বাকি গাড়ি থেকে এক এক করে 20 জন লোক নেমে দাঁড়িয়ে আছে। ওদের সবার হাতে লাঠি ছিল। অন্যদিকে কোনো একটা কারণে ওই পথ দিয়ে এরা যাচ্ছিল। আর রাস্তায় এরকম অবস্থা দেখে ইরা সামনে না গিয়ে দূর থেকে তাকিয়ে দেখতে থাকে। কিছুটা দূরে কেউ যেন মারামারি করার জন্য দাঁড়িয়ে আছে, তাই ভালো করে দেখার জন্য আরও সামনে যায় আর একটা গাছের পাশে লুকিয়ে পড়ে। হাই আল্লাহ, এই তো ওই ছেলেটা। এখন কি হবে? এরা 20 জন তো, আজকে ওনাকে মেরেই ফেলবে। আমি যত তাড়াতাড়ি পারি পুলিশকে কল দিয়ে এখানে আসতে বলি। এইদিকে এরা পুলিশকে কল দেয়। অন্যদিকে আকাশ চুরি দিয়ে এক এক করে লাশ ফেলাতে থাকে। কারো হাতে পা পেটে, আবার কারো কারো মাথাও কেটে আলাদা করে ফেলে। পুরো রাস্তার মধ্যে রক্ত ভাসতে থাকে। এতটা রক্ত ওখানে আছে, মনে হবে যেন 2-3টা গরু জবাই করা হয়েছে।
এইদিকে এত কিছু দেখে ইরার তো অবস্থা শেষ, কেননা ইরা জানতো আকাশ নিজের আত্মরক্ষার জন্য এইসব কাজ করে থাকে, কিন্তু এটা যে আকাশের প্রফেশনাল কাজ তা ইরা মোটেও বুঝতে অসুবিধা হয়নি। 5 মিনিট পর ওদের সবার মরাদেহ রাস্তায় পড়ে আসে। ইরা লুকিয়ে লুকিয়ে দেখে আকাশ ওখানে থাকা একটা গাড়ি করে চলে যায়। আকাশ যেতে ইরা গাছের আড়াল থেকে বের হয়ে আসে। এই আমি কি দেখলাম? এই লোকটাকে আমি কত ভালো মনে করেছিলাম, আর এখন দেখি এই লোকটা কতটা সাংঘাতিক। এই লোকটাকে নিয়ে মনের মধ্যে কত আশাই না ভেবেছিলাম, কিন্তু আজকে সব কিছু ভেঙে দিল। একে ভালোবাসা মানে নিজের জীবন শেষ করে দেওয়া। 1 মাস পর ইরা একটা পার্কে বসে আছে। ওখানে আকাশ এসে ইরাকে প্রপোজ করে। তখন ইরা আকাশকে ফিরিয়ে দেয়। তাছাড়া কেন ফিরিয়ে দিয়েছে এর কারণ তো আপনারা একটু আগেই বুঝতে পেরেছেন। এতক্ষণ ধরে আপনারা আকাশের অতি সম্পর্ক জেনে আসছেন। এখন থেকে যা কিছু শুনবেন তা কিছু বর্তমান। ইরার এমন কথায় আকাশ শকড হয়ে যায়। আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করো নাকি? আমি তোমাকে পছন্দ করলেও কখনো তোমাকে ভালোবাসা তো দূরের কথা, তোমার কাছে তো কখনোই আসবো না। কেন আসবে না তুমি? তোমার মতো একজন কিলারকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। তাছাড়া তুমি একা এতগুলো লোককে এমনভাবে মারলে, তোমার কি একটুও দয়া হয়নি ওদের জন্য? না, হয় না। ছোটবেলা থেকে আমি অবহেলায় বড় হয়েছি, তাই আমি চাই না এর চেয়ে বেশি আর অন্য কাউকে দয়া দেখাতে চাই না। ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমাকে বিয়ে করে আমি আমার লাইফটাকে এইভাবে নষ্ট করতে পারবো না। যেখানে তোমার জীবনে কোনো নিরাপত্তাই নেই, সেখানে তুমি আমার নিরাপত্তা কি করে দিবে বলো বলো? ভেবেছিলাম তোমাকে ভালোবেসে তোমার আদর পেয়ে আমি নিজের ছোটবেলার আদর ভুলে যাব, কিন্তু এখন তো তুমি আমাকে আরও বেশি খারাপ বানিয়ে দিবে। তুমি যাই করো না কেন, আমাকে তুমি কখনো পাবে না। তুমি ভালো করেই জানো তোমাকে না পেলে কি কি করতে পারি। বড়জোর কি করবে বলো? ছবির গুন্ডাদের মতো আমাকে তুলে নিয়ে যাবে? হুম, তারপর আমার সব কিছু কেড়ে নিবে। এছাড়া আর কি করতে পারো তুমি? কথা বলে মাত্রই আকাশ ইরাকে কয়েকটা থাপ্পড় দেয়। এতে করে ইরার ঠোঁট থেকে কিছু রক্ত বের হয়ে যায়। আমি কিলার হতে পারি ঠিকই, কিন্তু ভালোবাসার জন্য যে মনটা দরকার ওই মনটা আমার আছে, তাই আমাকে ওই সব ছেলেদের মধ্যে মেলাবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, আমাকে তুমি কখনো পাবে না। কথাগুলো বলে ইরা চলে যায়, আর আকাশ ওখানে বসে বসে কান্না করতে থাকে। এইভাবে কান্না করার পর অনেক লোক ওখানে এসে জড়ো হয়। ওরা এক এক করে আসে আবার চলে যায়। এইদিকে ভাগ্যক্রমে আকাশ ওখানে আবিরকে দেখতে পায়, আর আবিরও আকাশকে। আবিরকে দেখে দৌড়ে আসে, এসে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ, তুই এখানে? কত বছর পর তোর সাথে দেখা, তুই এভাবে কান্না কেন করছিস? সে অনেক কাহিনী, তোকে পরে বলবো। এখন আগে বল, তুই এখানে কেন? আমারও অনেক কাহিনী, এখন না, অন্য দিন বলবো। আচ্ছা, এখন চল আমার সাথে। কোথায় যাবি এখন? আমার সাথে আয়, তাহলে বুঝতে পারবি। এরপর ওকে নিয়ে আকাশ চলে আসে ওর রাজত্বে। আবিরও চারপাশে এত লোকজন আর সবার কাছে অস্ত্র দেখে কিছুটা ভয় পেয়ে যায়। তার উপর আকাশ ভিতরে যেতে সবাই ওকে সালাম দিতে থাকে। এতে করে আবির তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা কি বলবে তাই আবির বুঝতে পারছে না। কিছুক্ষণ পর ওরা একটা রুমে আসে। রুমে আসার পর একটা লোক ওদের জুস দিয়ে যায়। ওরা দুজনে জুস খাওয়ার পর, আচ্ছা, ওইসব কি? তুই কিসের কথা বলতেছিস? এত লোকজন আর এত বড় বাড়ি, তার উপর তোকে সবাই সালাম কেন দিচ্ছে? বলবো বন্ধু, বলবো, সবই তোকে বলবো। এখন তুই বল, তোর কি খবর? আর আমার অবস্থা, বেকার ঘুরতেছি, এখনো কোনো কাজ জোগাড় করতে পারিনি, শুধু শুধু বেকার ঘোরাঘুরি। কিন্তু পার্কের মধ্যে কি? জিএবের সাথে দেখা করতে এসেছি, বলেছে যদি কোনো চাকরি 1 মাসের মধ্যে জোগাড় করতে না পারি তাহলে ওকে যেন ভুলে যাই। তো এখন কি করবি ভাবছিস? কি আর করব, এই শহরে চাকরি পাওয়াটা কষ্টের, তাছাড়া জানি না এখন কি করব। যদি এদের সাথে কাজ করতে বলি তাহলে কি করবি? কাদের সাথে আর কি কাজ? তেমন কিছু না,
এরা যে যে কাজগুলো করে ওই কাজ। যেমন কি কাজ? এই তো মারামারি, খুন করা, এইগুলো। কি? বন্ধু, আজকাল এই ছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু এই সব লাইনে ঢুকবো কি করে? এইসব লাইনে ঢুকতে অন্য কিছু লাগে নাকি? তবুও এরা অপরিচিত একটা ছেলেকে কেন নেবে? তাছাড়া এখান থেকে নিজের কি এমন ভাগ্য ফেরাতে পারবো বলো? তারপর কম না বন্ধু, তুই যদি চাস তাহলে আমি এদের সাথে কাজ করার ব্যবস্থা করে দিব। তাছাড়া এই কাজ করলে কি আমার জিএফ কি আমার কাছে আসবে? তা জানি না, কিন্তু ও তোকে কিছু বলেনি? বলেছে যে কোনো কাজ হলেই হবে। এখন এই কাজ করলে সমস্যা হবে কি না তাই তো জানি না। এখন ভেবে দেখ, তুই তাহলে এখানে ঘুমা, এখানে পরে কথা বলবো বাকিটা। ঠিক আছে। অন্যদিকে ইরা বাসায় যায়। ওখানে কিছুক্ষণ পরে নদীও আসে। নদীর মন খারাপ, তাই ইরা ওকে দেখে প্রশ্ন করে, কি রে, তোর মন খারাপ কেন? তুই তো জানিস বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এইদিকে আবিরও বেকার, তাই আমি কি করব তাই ভাবছি। এইদিকে আমি আবিরকে বলছি 1 মাসের ভিতর কোনো চাকরি না জোগাড় করতে পারলে আমাকে যেন ভুলে যায়। কি বলছিস? তাই বলে তোদের এতদিনের সম্পর্ক তুই ভুলে যাবি? এছাড়া আর তো কোনো উপায় নেই। তুই তো জানিস একটা বেকার ছেলেকে বাবা কখনোই মেনে নেবে না। এদিকে আর এইদিকে ওই ছেলেটা আমাকে প্রপোজ করেছে। কোন ছেলে? আরে ওই ছেলেটা। সে তখন থেকে ওই ছেলেটা করে যাচ্ছিস। নাম তো বলবি নাকি? নাম আকাশ। কোন আকাশ? ওই, তুই কয়টা আকাশকে চিনিস বল তো? আসলে চিনলাম না, সেজন্য তোকে জিজ্ঞাসা করলাম। কিছুটা সিমস বল যেন চিনতে পারি। আরে চিটাগাং যাওয়ার সময় যার সাথে পরিচয় হয়েছিল সেই ছেলে। কি বলিস, এত হ্যান্ডসাম একটা ছেলের প্রপোজাল তুই রিজেক্ট করে দিলি? ছেলেটার সম্পর্কে যদি তুই সবটা জানতে পারতি তাহলে বুঝতেই পারতি ছেলেটা কতটা সাংঘাতিক একটা লোক। কেন, কি করেছে ছেলেটা? তাহলে শোন, বলি তোকে। নদীকে সবটা বলতে থাকে, নদীও সবটা শুনতে থাকে। সবটা শোনার পর নদী কি বলবে বুঝতে পারছে না। কেননা এরকম সাংঘাতিক কোনো লোককে বিয়ে করলে তো জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে, যা নদী ভালো করে বুঝতে পারে। তবু নদীর ভয় হচ্ছে, সেজন্য আবার ইরাকে বলে, আচ্ছা ছেলেটা যদি তোর কোনো ক্ষতি করে দেয়? তা কোনো দিনও করবে না। কেন করবে না? ওই ছেলে যদি আমাকে সত্যিকারে ভালোবাসে তাহলে কখনো আমার ক্ষতি করতে চাইবেই না, বরং কি করে আমার মন জয় করা যায় তা নিয়ে চিন্তা করবে। দেখবি আমার পেছনে লোক লাগিয়ে দিবে, তারপর ওদের মেরে আমারই সামনে হিরো হবে। তার সাথে আমি বিপদে পড়লেই দেখবি উনি আমার সামনে চলে আসবে। এই বাংলা ছবিগুলো দেখে দেখে আজকে তোর এই অবস্থা হয়েছে। এই জন্য বলে বাংলা ছবি দেখা কমিয়ে দে। চুপ কর তো, তুই পারলে মিলিয়ে নিস। লাগবে না আমার মিলানো, কালকে শপিং মলে যাব, তুই রেডি হয়ে থাকিস। আচ্ছা ঠিক আছে। পরের দিন ওরা দুজনেই শপিং মলে যায়। ওখানে কিছুক্ষণ পর কয়েকটা লোক এসে ইরা ও নদীর সামনে এসে দাঁড়ায়। দেখেছিস, বলতে না বলতে অ্যাক্টিং শুরু হয়ে গেল। এখন এরা আমাদের নিয়ে যাবে আর দেখবি ওই ছেলেটা ওখানে এসে আমাদের বাঁচাবে। এইদিকে লোকগুলো তাকিয়ে আছে আর কথা শুনে কিন্তু কিছুই বুঝতে পারছে না কি বলবে আর কি করবে। কেননা ওদের সব কথা ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে, সেই জন্য ওরা মাথা চুলকাচ্ছে। আরে মাথা চুলকাতেও হবে না, যেখানে নিয়ে যেতে এসেছেন ওখানে আমাদের নিয়ে যান। এইদিকে লোকগুলো একটা আরেকটার মুখের দিকে তাকিয়ে বলে, এই মেয়েটা কি পাগল হয়ে গিয়েছে নাকি? কী সব আবল তাবল বলে চলেছে। সে যাই হোক, একে তাহলে আগে গাড়িতে তুলে নিয়ে যাই, বাকিটা পরে দেখা যাবে। এই বলে ইরাকে তুলে নিয়ে যেতে চাইলে ইরা বলে, আরে আমি একা গিয়ে কি করব শুনি? নদী তুইও চল, নয়তো আসল ঘটনা তুই জানবি কি করে? তুই তো দেখি আমাকে ফাঁসানোর জন্য সব সময় তৈরি হয়ে থাকছিস। আরে তোকে সবটা দেখানোর জন্যই তো নিয়ে যাচ্ছি। তাছাড়া তুই চিন্তা করিস না, তাছাড়া আমাদের তো কিছুই হবে না। তাছাড়া কেন এত টেনশনে? এর কিচ্ছু নেই। তাহলে এটাকে আর বাকি রাখি কেন?
এটা কেউ নিয়ে চল। এই বলে ওদের গাড়িতে করে নিয়ে যেতে থাকে। অনেকটা পথ যাওয়ার পর ওদের একটা জঙ্গলের ভিতরে এনে রাখা হয়। ওখানে একটা পুরনো বাড়ি আছে, এই বাড়িতে ওদের রাখা হয়। দেখ ইরা, আমার কিন্তু পরিস্থিতি মোটেও সুবিধা মনে হচ্ছে না। আরে তেমন কিচ্ছু হবে না, তুই চুপচাপ থাক। একটু পরে ওদের বস আসে ওখানে। উনি আসা মাত্রই ইরার সামনে এসে দাঁড়ায়। এই ছেলেটাকে চিনিস? চিনি তো, কিন্তু কেন? তা তো চিনবি, ওর প্রেমিকা বলে বলে কথা, চিনতে তো হবে। তাছাড়া তুই এখন ওকে কল দিয়ে এখানে আসতে বল। কেন কেন? ওর সাথে আমার অনেক হিসাব নিকেশ বাকি আছে, ওইগুলো তো আগে শেষ করতে হবে। তাছাড়া তোকে যা বলার ছিল, ওই ছেলেটা আমার এত ক্ষতি করেছে যে বলার বাইরে, সেজন্য ওকে আমি এত শাস্তি দিব যা ও কল্পনাও করতে পারবে না। দেখুন, ওনার নাম্বার আমার কাছে নেই। কথাটা বলা মাত্রই ওই লোকগুলো ইরাকে একটা থাপ্পড় দেয়। এতে করে ইরার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। কি বললি? ওকে তুই ভালোবাসিস আর ওই নাম্বার নেই? নাটক করিস কি আমার সাথে? এইভাবে ধরাতে ইরা অনেক কষ্ট হয়, কেননা এরা বুঝতেই পারেনি ওরা এইভাবে কষ্ট দিবে। তাই আবারও বলে, বিশ্বাস করুন, ওর সাথে আমার কোনো রিলেশন নেই। ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে একদমও ভালোবাসি না। সে যাই হোক, ও যখন তোকে ভালোবাসে তখন তোর জন্য সব কিছু করতে পারবে। তাই তোকে ব্যবহার করে আমি ওকে নিজের আয়ত্তে আনবো। তার মানে এসব কিছু সত্যিকারের? সত্যি হবে না তো মিথ্যে হবে নাকি? আমি ভেবেছিলাম হয়তো আমাকে ইমপ্রেস করার জন্য ও এইসব করেছে, কিন্তু এখন দেখি আমি নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। তুই নিজের তো সর্বনাশ করলি, সাথে আমারও সর্বনাশ করলি। সত্যি আমি বুঝতে পারিনি। যদি বুঝতাম তাহলে তো এরকমটা কখনো করতাম না। এখন কি করবি? এখান থেকে বের হবি কি করে? আচ্ছা, ওরা যখন আমাদের এনেছে তখন আকাশের সাথে ওরাই যোগাযোগ করবে, আর এখান থেকে ওরাই বের হওয়ার উপায় বলে দিবে। এই সব কিছু তোর জন্য হয়েছে, তোকে তো আমার ইচ্ছে করে এখন কি যে করি। দোস্ত, ভুল হয়ে গেছে। এই বাংলা ছবি দেখে আজকে আমার এই অবস্থা হয়েছে। এরপর থেকে যদি তুই বাংলা ছবি দেখেছিস তো আমার হাতে কত মার তুই খাবি তা তুই নিজেও ভুলতে পারবি না। এইদিকে ওরা নিজেদের মধ্যে ঝগড়া করতে ব্যস্ত। অন্যদিকে ওদের বস কল দেয় আকাশকে। আকাশও কল রিসিভ করে। হ্যালো, কে বলছিস? আমি কিবরিয়া বলছি। কোন কিবরিয়া? আমি ওই কিবরিয়া যার লোকদের তুই কয়েকদিন আগে মেরেছিলি রাস্তার উপরে। মনে পড়েছে। তা আমাকে কেন কল দিলি? নিজে মরার জন্য মনে হয়? আমি তোকে কল দিয়েছি এই জন্য কারণ তোর জান পাখি আমার কাছে। মানে ঠিক বুঝলাম না। তুই ওই দিন যে মেয়েকে পার্কে প্রপোজ করছিলি ওই মেয়েকে আমি উঠিয়ে এনেছি। তাই তুই আমার দেওয়া ঠিকানায় চলে আয় একা। যদি না আসিস বা কোনো চালাকি করিস তাহলে তোর জান পাখিকে আমি বাঁচিয়ে রাখবো না, মনে রাখিস। না না, ওইরকম কিছু করিস না। আমি আসতেছি। কোথায় আসতে হবে বল? আরে এত এক্সাইটেড হওয়ার কিছু নেই, এখনো অনেক সময় আছে, তাই অনেক আরামায়েশেও আসতে পারবে। দেখ, তুই কিন্তু ভালো করিসনি। এই আস্তে চোখ নামিয়ে কথা বল। দেখ, ওদের যেন কোনো ক্ষতি না হয়। হবে না, যদি তুই ঠিক মতো আসিস তাহলে আমি ওদের কোনো ক্ষতি করব না। যদি তুই কোনো চালাকি করিস তাহলে এর পরিণতি ভালো হবে না। এইদিকে কল কেটে দিয়ে আকাশ ভাবতে থাকে কিভাবে কি করতে হবে। সেই অনুযায়ী প্ল্যান করতে থাকে। এইদিকে এখন শুধুমাত্র ওদের কলের অপেক্ষায়। অন্যদিকে চিটাগাঙ্গের আকাশ যাকে মেরে এসেছিল ওরা আকাশকে খোঁজার জন্য অনেক কষ্ট করে চেষ্টা করে যাচ্ছে। ওরা চারিদিকে শুধু খুঁজতেই থাকে কিভাবে কি করতে হবে। অন্যদিকে পরের দিন সকালে কল আসে। হ্যাঁ বল, কোথায় আসতে হবে? আগে একটা গাড়িতে ওঠ, এরপর আমি যেভাবে বলবো ওইভাবে আসতে থাক। ঠিক আছে, আমি ওইভাবে আসবো। এরপর ওই লোকটা বলতে থাকে। আকাশও ওই অনুযায়ী আসতে থাকে। কিছুটা দূরে আসার পর লোকটা আকাশকে একবার এক এক দিকে যেতে বলে। এতে করে আকাশ নিজেও বুঝতে পারে না আসলে যাবে কোন দিকে। এইদিকে অনেকটা পথ আকাশ ঠিক করে রেখেছে ওই লোকজনকে, কেননা ওদের ফলো করতে বলেছে আকাশ। এইদিকে ইরা ওই নদী বসে আছে, দুজনে কোনো কথাই বলছে না। এইদিকে আকাশ বলে, এইভাবে রাস্তা না গুলিয়ে কোনো দিকে আসতে হবে তা সরাসরি বললেই তো পারিস। আরে রিল্যাক্স, এত ধৈর্য হারা হলে কি চলবে? আচ্ছা, আর বেশি দূর নেই, 1 কিলোমিটার আসলে একটা লোক থাকবে রাস্তায়, বাকিটা পথ ওই বলে দিবে। এইদিকে আকাশ যাওয়ার পর ওই লোকগুলোর সাথে দেখা হয়। ওই লোকগুলোর সাথে চলে আসে ওদের বসের কাছে। এইদিকে আকাশও ওদের বস কথা বলতে থাকে। তখনই এরা বলে ওঠে,
এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তখন ইরা বলে ওঠে, বাবা বাবা বাবা, এই কি অ্যাক্টিং না করতে পারিস? আমাদেরকে এখানে তুলে এনে এখন বাঁচাতে এসেছিস, আর ওদের সাথে হালকা একটু অ্যাক্টিং করে আমাদের বাঁচিয়ে নিয়ে গেলে কি মনে করেছিস আমি তোর প্রেমে পড়ে যাব? এ কে রে? কেন এই মেয়েকে বাঁচাতে এসে নিজের জীবনটা এইভাবে দিয়ে দেওয়ার জন্য এসেছিস, আর অথচ এখন ওই মেয়েটা তোর জন্য একটুও মায়া হচ্ছে না? মেয়েদের পটানোর জন্য এরকম আরও অনেক কিছু আমার ভালো করে জানা আছে, তাই আমাকে এইগুলো বলে কোনো লাভই হবে না। কি যাতা বলছিস এইগুলো? তোর কি মাথা ঠিক আছে বল? তখন তুই ঠিকই ছিলি, তুই আর এখন কি বলছিস এগুলা? আরে ঠিকই বলছি, এখন দেখ কি হয়। ঠিক তাই। ইরার কথা শুনে আকাশের মাথা অনেক গরম হয়ে যায়, সেজন্য ওদের বসের বুকে একটা লাথি মারে। এতে করে ওদের বস অনেক দূরে গিয়ে পড়ে। কি মেয়েকে ধরে এনেছিস তুই? ওর মধ্যে এতটুকু ফিলিং পর্যন্ত নেই। এরপর একে একে ওদের সবগুলো লোককে আসতে থাকে, ওদের সাথে আকাশের মারামারি হতে থাকে। এইদিকে আকাশের কথা মতো আবির কিছু লোক নিয়ে চলে আসে ওই ঠিকানায়, কেননা এতক্ষণ ধরে আবির ওদের ফলো করছিল। অন্যদিকে ওদের মধ্যে অনেকক্ষণ ধরে মারামারি হতে থাকে। এইদিকে ওদের বস মারামারি এক পর্যায়ে, তোকে না মারতে পারলেও তোর ভালোবাসার মানুষটাকে আমি বাঁচিয়ে রাখবো না, ওকে আমি শেষ করে দিব। কথাটা বলে ইরার দিকে গুলি করে। আকাশ দৌড়ে ইরার সামনে চলে আসলে আকাশের পেটে আসে গুলিটা লাগে। এতে করে আকাশ ওখানে শুয়ে পড়ে। এখনও ইরার কাছে এটা অ্যাক্টিং মনে হচ্ছে, কিন্তু যখন আর একটা গুলি করে আর সেই গুলি ইরার হাতে লাগে, তখন ইরা বুঝতে বাকি রইল না যে এইসব কিছু আসলে সত্যি ঘটনা। গুলি খেয়ে ইরার হাত থেকে রক্ত পড়তে থাকে। অন্যদিকে আরেকটা গুলি করতে গেলে আকাশের লোক ওখানে থাকা সবাইকে মেরে ফেলে, আর ইরাও আকাশকে নিয়ে হসপিটালে চলে আসে। হসপিটালে আসার সময় আবির ও নদী ওরা একজন আরেকজনকে দেখে বলল, এ কি নদী, তুমি এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করছো? সব কথা পরে বলবো, এখন আগে ওদের হসপিটালে নিয়ে যাই। চলো তাড়াতাড়ি। এইদিকে ওদের হসপিটালে নিয়ে যাওয়া হলো। ওখানে যাওয়ার পর ডাক্তার ওদের ট্রিটমেন্ট করাতে থাকে। ব্রেনের শেষে এবার ইরা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে আকাশ ওকে সত্যিকারের ভালোবাসে, তাই হাতে ব্যান্ডেজ নিয়ে যেতে চায় আকাশের কাছে। তখনই নদী বাধা দেয়। দেখ, যখন তোর শরীরে গুলি লেগেছিল তখন পর্যন্ত তুই বিশ্বাস করিসনি, কিন্তু যেই তোর গায়ে গুলি লাগলো তখন তোর বিশ্বাস হলো। আসলে তুই ওনাকে বিশ্বাসই করতে পারিসনি। আমার ভুল হয়ে গেছে নদী, আমি সত্যি ওর ভালোবাসা বুঝতে পারিনি। ও যে আমাকে এত ভালোবাসে তা আমি বুঝতেই পারিনি। না জানি আমার ভালোবাসার কথাটা বলার আগেই না আমি ওকে হারিয়ে ফেলি। ভরসা রাখ, সবটা ঠিক হয়ে যাবে। তাছাড়া আবির তো আছে, ও আকাশকে দেখে রাখবে। আবিরকে? আবির আমার বয়ফ্রেন্ড। কিন্তু ও ও এখানে কেন? আমি নিজেও জানি না, আমি ওর থেকে জেনে তোকে সবটা জানাবো। আমি একবার আকাশকে দেখব। ডক্টর এখনো ওর অপারেশন করতেছে, দেখবি ও ঠিক হয়ে যাবে। এইদিকে নদী অনেক কষ্টে ইরাকে শান্ত করায়। 7 দিন পর আবির ইরাকে নিয়ে একটা নদীর ধারে আসে। ওখানে আকাশের সামনে একটা চিঠি দেখতে পায়, তাই ওই চিঠিটা পড়তে থাকে। এইভাবে একটা একটা করে 5টা চিঠি পড়তে থাকে, আর চিঠি অনুযায়ী সব কিছু করতে থাকে। এরপর সামনে আসে একটা বক্স, সেখানে সেই জন্য বক্সটা খুলতে খুলতে কতগুলো বেলুন এক এক করে হাওয়ায় ভাসতে থাকে। ওখানে ওই বেলুনগুলো একটা অক্ষরের রূপ নেয়। আকাশ তো উপরের দিকে তাকিয়ে আছে, একটু পরে নিচে তাকিয়ে দেখে ইরা একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু ভাঁজ করে আকাশকে প্রপোজ করার জন্য বসে আছে। এটা দেখে তো আকাশ নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। আই লাভ ইউ আকাশ। এইদিকে আকাশ এখনো চুপ করে আছে, যেন মুখের ভাষায় হারিয়ে ফেলছে। সেই জন্য ইরা আবারও বলে, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আকাশ। আমি তোমাকে ছাড়া যে বাঁচবো না। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, সত্যি আমার অনেক কষ্ট লাগবে। আমি তোমার সাথে যা যা করেছি জানি এর কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি যে আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভালোবাসা গ্রহণ করে নাও, প্লিজ প্লিজ প্লিজ।
ইরার কথায় আকাশ আর চুপ থাকতে পারল না, সেই জন্য ইরাকে গিয়ে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি এরা, অনেক বেশি ভালোবাসি। এরপর ওরা আরও কিছুক্ষণ নিজেদের এইভাবে জড়িয়ে ধরে থাকে। অনেকটা সময় যাওয়ার পর, বান্ধবী এবার একটু ছেড়ে দে, নয়তো ভাইয়া তো তোর চাপে অবস্থা শেষ হয়ে যাচ্ছে। নদীর কথায় আকাশকে ছেড়ে দেয়। এরপর থেকে আকাশ ও ইরা শুরু হয় নতুন পথ চলা। এইভাবে চলতে থাকে ওদের পথ চলা। এরপর ওদের মধ্যে সবসময় কথা বলা, দেখা করার মধ্য দিয়ে ওদের দিন কাটতে থাকে। এইভাবে 1 মাস পার হয়ে যায়। আবির ও নদী বসে আছে। তখন আবিরের কাছে জানতে চায় সবকিছু। তখন আবিরও সবকিছু বলতে থাকে। সবটা শোনার পর নদী কি বলবে বুঝতে পারছে না। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে আসে একটা পার্কে। পার্কটা দেখে ইরা চিনতে পারে না। আচ্ছা, এটা কোন পার্কে এলে? কেন, তুমি কি পার্কটা দেখে চিনতে পারোনি? না তো। এটা সেই পার্ক যে পার্কে আমি তোমাকে প্রপোজ করেছিলাম, আর আজকে সে পার্কে আবার নতুন করে তোমাকে প্রপোজ করব। সত্যি বলতেছো? সত্যি বলছি। তাহলে আর লেট কেন করতেছো? এই যে ফুলের জন্য, কিন্তু ফুল নিয়ে কেউ আসে না সেই জন্য। এই তো দূরে একটা মেয়ে আছে, ওকে এইদিকে ডেকে ডাকতেছি। কিছুক্ষণ পর ওই মেয়েগুলোর কাছে যায় আর একগুচ্ছ গোলাপ নিয়ে চলে আসে। এসে ইরার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। হীরা প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর ইরা আকাশকে এমনভাবে জড়িয়ে ধরে মনে হচ্ছে প্রথম ওরা প্রেম করে। কিছুক্ষণ পর, চলো আমরা বিয়ে করে ফেলি। আমি তো চাইলে যে কোনো মুহূর্তে তোমাকে বিয়ে করে নিতে পারি। আমি তো তোমার মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করেছিলাম। সত্যি বলছো তো? তোমাকে কেন মিথ্যে বলবো? আচ্ছা চলো দুজনে বিয়ে করি, কিন্তু একটা কথা, আমরা আগে বিয়ের সব কিছু করবো, কেননা দুজনে বর আর বউ সেজে তারপর বিয়ে করতে যাব। চলো তাহলে আমরা শপিং করি। চলো। ওরা দুজনে চলে আসে একটা শপিং মলে। ওখানে দোকানদার ওদের ভালো দেখে কয়েকটা শাড়ি দেখাতে থাকে। কয়েকটা শাড়ি ইরার পছন্দ হয়, সেই জন্য বলে, শোনো না, আমি এইগুলো একটু ট্রায়াল দিয়ে দেখি কেমন দেখায়। আচ্ছা যাও, আমি এখানে আছি। তুমি এখানে আছো মানে? আমার সাথে আসো। আমি তোমার সাথে ওখানে কি করব? বাইরে দারোয়ানের মতো দাঁড়িয়ে থাকতে পারবো না। তোমাকে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? চলো তো আমার সাথে। এই বলে শাড়িগুলো আর আকাশকে নিয়ে তার রুমে চলে আসে। ভিতরে আকাশ ও ইরা। এবার আকাশ তো মহাবিপদে আছে। তুমি শাড়িগুলো এভাবে চেঞ্জ করে দেখবে কি করে? আরে আমি তো শাড়ি পরতেই জানি না, সেই জন্যই তো তোমাকে নিয়ে আসলাম। বাহ, তুমি দেখি অনেকটাই রোমান্টিক হয়ে উঠেছো। তা তো হতেই হবে। আচ্ছা এখন তাহলে শাড়িগুলো পরিয়ে দাও। এবার আকাশ এক এক করে ইরাকে শাড়ি পরতে থাকে। ইরাও প্রতিটা শাড়ি পরে পরে দেখতে থাকে, কেননা 5টা শাড়ি এনেছে ইরা, আর 5টা ইরার পছন্দ হয়েছে। লেট শাড়িটা টাল দেওয়ার সময়, এই শাড়িটা তুমি পরিয়ে দাও। আমি কেন? দেখো, আমি এতক্ষণ যেভাবে তোমাকে সাহায্য করেছি ওইভাবে সাহায্য করলেই তো হয়, এর চেয়ে বেশি কি দরকার? না তা হবে না। এতক্ষণ যা করেছিলে তাই এখন করতে হবে। তাছাড়া এর সাথে আরও একটা জিনিস তোমাকে অ্যাড করতে হবে। কি সেটা? তা হলো শাড়ির কুচিটা তুমি নিজেই গুঁজে দিবে। কি? জি মশাই, ঠিকই শুনেছেন। বিয়ের পর যা করবেন তা আগে করলেও সমস্যা নেই। ঠিক আছে, যা বলবে তাই হবে। শাড়ি নিয়ে ইরাকে পরিয়ে দিতে থাকে। ইরাও এবার আকাশের প্রতিটা স্পর্শে কেঁপে ওঠে। ইরা না চাইতেও আকাশকে বারবার জড়িয়ে ধরে। এতে করে ইরা এমন জড়িয়ে ধরাতে আকাশের মনে আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে তুলছে। কিছুক্ষণ পর যখন শাড়ি কুচি নাভির নিচে গুঁজে দিতে যাবে, তখন কারো স্পর্শে ইরাকে অনেকটা পাগল করে তোলে। সবটা শেষ হওয়ার পর ওরা ওখান থেকে বের হয়ে আসে। বের হয়ে ওরা 5টা শাড়ি কিনে চলে আসে বাড়িতে। এইদিকে আকাশ কাজী সাহেবকে বলে ওখানে আসার জন্য। এইদিকে কিছুক্ষণ পর, আবির, তুই নদীকেও এখানে আসতে বল। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে নদীও ওখানে চলে আসে। নদী আসার পর কাজে বিয়ে পড়াতে থাকে।
এদিকে আকাশ ও হীরা বিয়ে পড়ানো শেষে সাক্ষী হিসাবে আবির ও নদী সাক্ষাৎ করে। অন্যদিকে আবার আবির ও নদীর বিয়ে পড়াতে বলে আকাশ। তখনই নদী বলে, না ভাইয়া, একটা কথা বলবো, মনে কিছু নেবেন না। ইরাকেও বিদায়। আপনারা এভাবে বিয়েটা করেছেন, কিন্তু আমার তো মা বাবা আছে। আমি ওনাদের না জানিয়ে কি করে বিয়ে করি বলুন? তা ঠিক বলেছ, কিন্তু ওনারা যদি আবিরকে তোমার বর হিসেবে না মেনে নেয় তখন কি হবে? তেমন কিছু হবে না। আবিরকে পরিবারের সবাই পছন্দ করেছে। তাছাড়া আমি বলেছি আবির একটা জব করে, তাই ওনাদেরও কোনো সমস্যা নেই। যাক, তাহলে তো ভালোই। ভাইয়া, আপনাদের বাসর ঘরটা আমরা দুজন মিলে সাজিয়ে নেব। আপনারা একটু ঘুরে আসুন কোথাও থেকে। কি বলো ইরা, যাবে নাকি? তোমার সাথে তো যাওয়াই যায়। তাছাড়া তুমি আমার হাজব্যান্ড, এখন আমার ওপর তোমার পুরো অধিকার আছে। চলো তাহলে দুজনে মিলে সমুদ্রের ধারে যাই, আর ততক্ষণে এদের সাজানো হয়ে যাবে। চলো। এদিকে আকাশ ও ইরা ওরা দুজনে বেরিয়ে পড়ে সমুদ্র দেখার জন্য। সন্ধ্যের দিকে ওরা গিয়ে পৌঁছায় সমুদ্রের ধারে। ওখানে কিছুক্ষণ গল্প করার পর আকাশ বুঝতে পারে ওদের আশেপাশে কেউ নজর দিচ্ছে। তাই আকাশ ওখান থেকে উঠে দাঁড়ায় আর আশেপাশে দেখতে থাকে। কে ওখানে লুকিয়ে আছিস? কিছুক্ষণ এই কথা বলার পর একটা গাড়ির ভেতর থেকে একটা লোক বের হয়। লোকটাকে দেখে আকাশ চিনতে পারে। এ কি, তুই এখানে? সে চিটাগাং থেকে এখানে আসার কারণ কি? কারণ একটাই, তোকে মেরে ফেলা। ওই দিন তুই আমার সাথে যা যা করলি সেজন্য এর ফল তোদের দুজনের প্রাণ দিয়ে তা শোধ করতে হবে। তা কি এতই সোজা? সোজা না হলেও সোজা করে নিব। তুই কি ভেবেছিলি আমি তোকে জীবিত রাখবো? ওই দিন তোর জন্য আমি অনেক অপমানিত হয়েছি। আজকে আমি তোকে মেরে সব প্রতিশোধ নেব। ও ভালো, তা তোরা কয়জন এসেছিস? এই তো পুরো 50 জন আমরা এখানে। 50 জন মিলে যখন তখন একটা করে গুলি করব, তখন তুই বাঁচাবি কি করে আমি তা দেখব। আমার একটা কথা বলার ছিল। কি কথা? তোর সাথে তো আমার শত্রুতা, তাই তো? কেন? তাহলে আমার স্ত্রীকে যেতে দে। আচ্ছা যেতে দেব, তবে তুই কোনো চালাকি করবি না। একদম করব না, শুধু আমার স্ত্রীকে যেতে দিলেই হবে। না, আমি কোথাও যাব না। যদি বাঁচতে হয় তাহলে একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় তাহলে একসাথেই মরবো। তুমি বোঝার চেষ্টা করো, এখানে আমার কিছু হবে না। তুমি এখান থেকে যাও, তাহলে আমার আর কোনো টেনশন থাকবে না এই নিয়ে। ঠিক আছে, তবে আমি চাই তুমি খুব তাড়াতাড়ি ফিরে আসো। আসবো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এদিকে আকাশ যে গাড়িতে করে এসেছিল ওই গাড়িতে করে ইরাকে পাঠিয়ে দেয়। এরা গাড়িতে উঠে গাড়ি চালাতে থাকে আর কাঁদতে থাকে, কিন্তু কোনো কিছু করার ছিল না বলে ইরা ওখান থেকে চলে যায়। ইরা যাওয়ার পর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আবির ও পাখিদের সবটা জানায়। ওরা জানার পর কিছু লোক ওখানে ইরা ও নদীকে পাহারা দেওয়ার জন্য থেকে যায়। আবার বাকি লোক রওনা দেয় সমুদ্রের ধারে। এদিকে ওদের বস আকাশকে মারতে থাকে। কিছুক্ষণ মার খাওয়ার পর আকাশ ওর পায়ের কাছ থেকে পিস্তল বের করে ওদের বসের মাথায় ধরে। এতে করে ওর বাকি লোকগুলো কোনো কিছুই বলে না। ওরা অনেকটা ভয় পেয়ে তাকিয়ে আছে। কি যেন বলেছিলি? আমাকে মেরে ফেলবি তাই তো? আমি তো এখানে আমার স্ত্রীকে বাঁচানোর জন্য ওকে পাঠিয়ে দিয়েছি। তাছাড়া ও থাকলে তোরা ওকে আটকে রেখে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারতি, কিন্তু এখন আর তাও পারবি না। তোর মতো চালাক আমি আর জীবনেও দেখিনি। তুই কি ভেবেছিস আমাকে আটকে রেখে তুই সব করতে পারবি? তাহলে মনে রাখিস তা কখনো সম্ভব না। তোকে তো মারতেই হবে। এই চুপ কর, তোর লোকেদের বল সবগুলো পিস্তল এই সমুদ্রে ফেলে দিতে। ওদের বসের কথা মতো ওরা সব পিস্তল সমুদ্রে ফেলে দেয়। কিছুক্ষণ পরেই আকাশ ওর হাতে থাকা পিস্তলটা ফেলে দেয়। আয়, এবার হবে সামনাসামনি মারামারি। এরপর ওদের মধ্যে মারামারি শুরু হতে থাকে। কিছুক্ষণ পর ওদের সবগুলো লোকদের সামনে দাঁড় করিয়ে রাখে এবং এক এক করে সবাইকে গুলি করাতে থাকে। গুলি করে ওদের সবাইকে মেরে ফেলে। এইদিকে সব শেষে ওদের বসের মাথায় পিস্তল ধরে বলে, সত্যি তোর জন্য আমার আফসোস হচ্ছে। তোকে আমি বাঁচিয়ে রাখতে আর পারবো না। তুই আমার সম্পর্কে কোনো কিছু না জেনেই চলে এসেছিস আমাকে মারার জন্য। এর জন্য তোকে কত পস্তাতে হবে তা আল্লাহই ভালো জানে। এখন তাহলে তোকে একটা কাজ করতে পারি, তুই যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা।
আমাকে জানে মারিস না, কথা দিচ্ছি আমি আর কখনো ঢাকায় আসবো না। এই তো গুড, তাহলে তাড়াতাড়ি এখান থেকে ভাগ। লোকটা ওখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এইদিকে রক্তমাখা শরীর নিয়ে আকাশ ওখানে বসে না থেকে সমুদ্রের মধ্যেও গোসল করতে থাকে, কেননা ওদের রক্ত আকাশের সাথে লেগে আছে। তাই তাড়াতাড়ি করে সবটা ধুয়ে নেয়। সবটা করা শেষ হলে আকাশ বসে আছে। একটু পরে আকাশের লোকজন আসে ওখানে। ওরা আকাশকে একা দেখতে পেয়ে চারপাশে এসে দাঁড়িয়ে যায়, কিন্তু একটু দূরে তাকে দেখে এক স্পক দেখতে পায়। ওখানে ভালো করে তাকে দেখে সবগুলো মানুষের লাশ। তা দেখে তো ওরা কিছুটা ভয় পেয়ে যায়। আমরা আরও ভেবেছিলাম তোকে এসে বাঁচাবো, কিন্তু তুই তো দেখি এর আগেই সব কিছু রেডি করে ফেলেছিস। আমি তোদের বস হই বুঝলি, তোদের জন্য বসে থাকবো নাকি? ঠিক কথা। এখন চল তাহলে। এরা টেনশন করতেছে আমার জন্য, তার উপর এই রাতটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তা ঠিক থাকলে এখন চলো। ওরা দুজনে এবং বাকি লোকগুলো চলে আসে ওখান থেকে বাসায় আসার পর আকাশকে দেখে ইরা তো প্রাণ ফিরে এলো। তাই দৌড়ে এসে জড়িয়ে ধরে। কতটা টেনশন করেছিলাম আমি জানো, ভেবেছিলাম তোমাকে কাছে পাবো কিনা আমি, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবান, তোমাকে আমি আবারও ফিরে পেয়েছি। আমারও তো কম পাওনা না, কত অপেক্ষার পর তুমি আমার জীবনে এসেছো। তা তো এসেছি, কিন্তু অল্পের জন্য মনে হয়েছিল তোমাকে আপন করে পাওয়ার আগেই তো তোমাকে হারাতে হয়। এত সহজ না আমাকে মারা, বুঝলে? এখন চলো, লেট হয়ে যাচ্ছে। চলো। বাকিরা বসে আছে। অন্যদিকে আকাশ ও ইরা একসাথে ভিতরে যায়। ওরা দুজনে খাটে বসে পড়ে। ইরা আকাশকে নামিয়ে দিয়ে দুই পায়ে সালাম করে। একটু পর শুরু হয় ওদের রোমাঞ্চের পালা। কেননা আপনারা তো জানেনই বাসর রাত না হলে কি চলে বলেন? যদিও ওরা ভালোবেসে বিয়ে করেছে, তাই এর প্রভাব তো আরও বেশি হবেই। সকালবেলা আয়নার সামনে বসে বসে চুল ঠিক করে। তখনই ইরা বলে, কি ব্যাপার? এমন কিলার লুক নিয়ে তাকিয়ে আছো কেন শুনি? আমার বউয়ের দিকে তাকিয়ে আছি, এতে তোমার কি? এই এরকম করে তাকিও না, কিন্তু আমি তোমার ওই কিলার লুক দেখে তো শেষ হয়ে যাব। আমি তো চাই তুমি শেষ হও। আমি শেষ হলে তুমি আরেকটা বিয়ে করতে চাও, তাই না? এই না না, আমি কখন সে কথা বললাম? আমি চাই সারা জীবন তুমি আমার পাশে থাকো। তবে একটা কথা দাও। কি কথা? এরপর থেকে তুমি মানুষ মারা ছেড়ে দিবে? তোমার ভালোবাসা পেলে এই অবহেলিত ছেলেটি মাইন্ড কিলারের সব কিছু ছেড়ে দিতে রাজি, শুধু তুমি পাশে থাকলেই হবে। আমিও আমার এই ভালোবাসা দিয়ে তোমার কিলার স্বভাব ভুলিয়ে দিব, তার সাথে তোমার অতীতের পাওয়ার সব কষ্টগুলো। পাঠক পাঠিকাগণ, এভাবে শেষ হলো একজন মাইন্ড কিলারের অস্তিত্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওদের জন্য দোয়া করবেন। সমাপ্ত।